হইতো যে মানে একদিন ক্লাসে এক আমাদের এক স্কুলের ম্যাডাম টিচার আর কি, উনি বলল যে তোমাদের পিকনিকে নিয়ে যাব, তোমরা যারা যারা পড়া ঠিকমতো লেখাপড়া করছো তাদেরকে নিয়ে পিকনিকে যাবো। সেই সময়টা আসলে লেখাপড়া করতাম না, আমি ঠিকমতো একেবারে লেখাপড়া করতাম না। সেই পিকনিকে আমি যাইনি, যাইতে পারিনি আসলে। কারণ হলো যেহেতু আমি আরেকটা ছেলে ছিল, ওই ছেলেটার নাম জসিম, মানে আমরা দুইজন অ্যালাউ হই নাই ওই পিকনিকের জন্য, কারণ আমরা লেখাপড়া করতাম না ঠিক মতো। এবং আসলে ম্যাডামরা হুট করেই বলছে আমি প্রিয় মানে তার প্রিয় ছাত্রছাত্রীদেরকে নিয়ে সেটা করবে। তখন যাই হোক, এই ঘটনাটা আমার যখন আমি বড় হই বা এই যে সিনেমা বানানোর চিন্তা করি, তখন থেকে আমার এই গল্পটা মাথায় খুব কাজ করতো। যখন আমি তখন প্রথম আসলে তারপরে একটা ছোট্ট একটা গল্প আকারে লিখছি এই সিনেমাটা বানানোর আগেই। তারপর একটা সময় সিদ্ধান্ত নিয়ে যে সিনেমাটা বানাবো, এটা 2012 সালের ঘটনা। আর সিনেমা বানানোর ক্ষেত্রে আসলে আমার কাছে যেটা লাগছে যে আমার যখন গল্প লিখতে বসছি আর কি, তখন যেটা হয়েছে যে এই গল্পটা যাদেরকে নিয়ে, মানে আমার গল্পের সাথে কিছুটা মিল আছে, কিন্তু এই মানুষগুলোকে আমি চিনি আর কি, আমার অভিজ্ঞতার মধ্যেই মানুষগুলো, সেই জায়গা থেকে এই ক্যারেক্টার গুলোর একটা ক্যারেক্টার তৈরি হয়েছে, একটু ইয়ে করা হয়েছে এই আসলে এভাবেই। তারপর শুট করার ক্ষেত্রে যেটা হচ্ছে যে এক্ষেত্রে আজকে যেমন এখানে নাই মোহাম্মদ নুরুজ্জামান, উনি আমাদের সিনেমাকারীর একজন সদস্য এবং ফাউন্ডার। উনি উনি আমাকে খুব উৎসাহিত করছে, যে বলল যে আসলে তুমি যদি মনে করো যে টাকা পয়সা হইলে তুমি ছবিটা করবা, ইয়ে করবা, এই এত কিছু অপেক্ষা করার কোনো দরকার নাই। উনি আমাকে প্রথম উৎসাহিত করে। উনি বলে যে আমার কাছে একটা ক্যামেরা আছে, হ্যান্ডেল ক্যামেরা, এটা ক্যামেরা একটা শর্ট ফিল্ম বানাইছি ওই হ্যান্ডেল ক্যামেরা দিয়ে, সনি একটা ক্যামেরা আর কি, রেজুলেশন খুব বেশি ভালো না। উনি বললো যে তুমি এটা নিয়ে শুরু করো, তো যা পারো ই করো। আমি ইয়ে হয়েছে, আর আমার ভেতরে আসলে সিনেমা বানানো আমি জানি না কিভাবে তৈরি হয়েছে, এত বেশি উদ্যম ভেতরে ছিল যে না এ নিয়ে হয়তো কাজ শেষ করবো আর কি। তারপর প্রথমবার শুট করলাম, যে ক্যারেক্টার নিয়ে কাজ করছি তাদেরকে তারা দেখলাম ঠিক মতো করতে পারে না, পরে আবার চেঞ্জ করতে, আবার নতুন ক্যারেক্টার চেঞ্জ করছি, মানে কয়েকবার শুট করতে, 4বার শুট করছি আর কি। এটা ক্যারেক্টার বারবার চেঞ্জ করতে হয়েছে। আর আমি সেই ক্ষেত্রে প্রফেশনাল আর্টিস্ট নিতে পারি না, কারণ হলো যে সেই সময় আমার এত কারোর সাথে যোগাযোগ ছিল না, ইয়ে ছিল না। আর মানে শুরু থেকে এইভাবে ভাবি নাই যে আমি একেবারে পরিচিত লোকজন নিয়ে কাজ, মানে প্রফেশনাল আর্টিস্ট বা অপরিচিত ক্যারেক্টার নিয়ে কাজ করবো, এভাবে ভাবি নাই আসলে। সেই সময়টায় আমার আশেপাশে কেউ ছিল না যারা প্রফেশনাল অভিনয় করে, এমন কারোর সাথে আমার পরিচয় ছিল না। আর হ্যান্ডিক্যামে কাজ করবো এটা অনেকেই হাসাহাসি করছে সেই সময়টায়, কেউ সেভাবে ইয়েও করে নাই। তাই আমি মনে করছি আমার আশেপাশে যারা আছে, আমার পরিচিত যারা আছে, তাদেরকে নিয়ে কাজ করব। এবং এইভাবে হয়তো মানে প্রথম কয়েকবার কাজ হয় নাই, তারপর একটা সময় আসলে দেখলাম যে ওনারা অভিনয় করতে পারছে, এভাবে শুট করি। শুট শেষ করার পরে তারপর আস্তে আস্তে এডিট করি আর কি। জামান ভাইয়ের একটা প্যানেল ছিল, ওই প্যানেলে বসে বসে একটু এডিট করছি, উনি হেল্প করছে, এভাবে কাজটা শেষ হয়েছে আসলে। আর স্ক্রিপ্টটা খুব দুর্বলতা আছে, অনেক দুর্বলতা আছে, আসলে আমি বলিনি। সিনেমাটা দেখেন, দেখার ইয়ে করলাম আর কি, আহ্বান করলাম। অনেক ধন্যবাদ শামীম, আমরা অন্তত তার প্রেক্ষাপটটা জানতে পারলাম। তো ছবির লিঙ্কটা আমি আমার চ্যাট বক্সেও দিয়ে দিয়েছি। আবার যারা লাইভ দেখছেন, লাইভে দেখলাম আমাদের বেলায়েত হোসেন মামুন দেখলাম, ওখানেও দিয়ে দিয়েছি। তো আশা করি আপনারা এর মধ্যে ছবিটা দেখে নেবেন। ছবি দেখে ফিরে আসার পর আলোচনা করবেন তিনি আছেন এখানে উপস্থিত, আলমগীর কবির। আপনারা তার সম্পর্কে অনেকেই পরিচিত। আলমগীর কবির একজন নিবেদিতবান চলচ্চিত্র কর্মী এবং নিজে সেটি চলচ্চিত্র তৈরিও করেছে, একটা ছোট্ট ডকুমেন্টারি করেছে। আর তার সবচেয়ে বড় পরিচয়, গত বছর আলফা ছবির তিনি নাম ভূমিকা অভিনয় করে অনেকেরই দৃষ্টি কেড়েছেন আর কি। তা আমরা আলমগীরকে এই সুযোগে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আসার জন্য। আমরা তার কাছ থেকে তার আলোচনা শুনবো ছবিটি দেখার পর আর কি। হ্যাঁ, তো ছবিটি দেখার জন্য বেসিক্যালি আপনার ওই লিঙ্কটাতে ক্লিক করবেন, করলেই আপনাদেরকে লাভ ভিলকির যে প্ল্যাটফর্মটা আছে সেখানে নিয়ে যাবে। সেখানে প্রথমে একটু সাইন ইন করতে বলবে। সাইন ইন আপনারা ইমেইল নাম দিয়েও করতে পারেন, অথবা ফেসবুক বা গুগল দিয়েও ঢুকে যেতে পারেন। ওখানে বলা আছে সাইন ইন উইথ ফেসবুক আর গুগল, ওটা অপশনটা ক্লিক করলেও আপনার স্ক্রিনে নিয়ে যাবে। সেখানে ইউটিউবের বা ওই যে ছবির যে প্যানেলটা আছে ওখানে আপনারা
প্লে টিপে দিলে ছবিটা দেখতে পারবেন। তো ছবি দেখে আসুন। এখন বাজে এখানে 7:50। আমরা 8:20-তে এখানে আবার ফিরে আসব, এসে আলোচনা করব এবং 9টা, 9:15 অব্দি আশা করছি আমরা সবাই মিলে এই ছবিটাকে ঘিরে কথা বলতে পারবো। ঠিক আছে, শুভ চলচ্চিত্র। আপনারা সবাই ছবিটা দেখুন যাদের এখন দেখা হয়নি আর কি। আমরা 8:20-তে ফিরে আসছি আবার। ধন্যবাদ সবাইকে সময় মতো ফিরে আসার জন্য। আশা করছি সবাই ছবিটা দেখে নিতে পেরেছেন। ইমনের একটু সমস্যা হচ্ছিল। ইমন কি দেখতে পেরেছিলে শেষ পর্যন্ত? হ্যালো, ইমনের আওয়াজ শোনা যাচ্ছে না আর কি। হ্যালো, হ্যাঁ ইমন দেখতে পেরেছিলে? হ্যাঁ হ্যাঁ দেখতে পেরেছিলাম। আচ্ছা, ওকে, ঠিক আছে, সবার দেখা হয়ে গেছে। সবাইকে আছে। মামুন আছো তুমি? তানিম, ও আমাদের একজন সম্ভাব্য আলোচক। আর আমাদের একজন সিনিয়র চলচ্চিত্র বোদ্ধা বিধান বড়ুয়াও, উনি দেখছেন, মনে হয় উনি জয়েন করবেন। ঠিক আছে, আমরা আলোচনায় আসি। বলেছিলাম যে আমাদের নির্ধারিত আলোচক আলমগীর কবির, নিজে একজন চলচ্চিত্র কর্মী, চলচ্চিত্র নির্মাতা। তিনি লাইটম্যান নামে একটা সুন্দর চলচ্চিত্র প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিলেন এবং আলফার প্রধান চরিত্রের অভিনেতা।
তো আলমগীর, আমি তোমাকে আহ্বান জানাচ্ছি তোমার আলোচনা শুরু করার জন্য। আলমগীর কবিরের কাছ থেকে আমরা শুনবো পুতুল বিষয়ক একটি কাঠামোবদ্ধ আলোচনা। ধন্যবাদ, শুভ সন্ধ্যা সবাইকে। ধন্যবাদ আমন্ত্রণের জন্য। চলচ্চিত্র শিল্পের নবীনতম শাখা হলেও ইতিমধ্যে এটি খুবই শক্তিশালী একটি অবস্থানে এসে পৌঁছেছে, সেটা নিঃসন্দেহ। আর এই শক্তির সাথে আমরা দেখতে পাচ্ছি ধর্ম, ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, দেশ সবকিছু বেড়া ডিঙিয়ে চলচ্চিত্র মানুষের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারছে, যেটি একটি অভূতপূর্ব আবিষ্কার বলব। সঙ্গীতেরও কাছাকাছি ক্ষমতা আছে, কিন্তু অনেক ক্ষেত্রে চলচ্চিত্রে দেখা যাচ্ছে সেটি ছাড়িয়ে যাচ্ছে। এখন এত উজ্জ্বল সম্ভাবনা এবং বিস্তার নিয়ে এটি একটি অন্ধকার দিকও আমরা দেখতে পাচ্ছি। চলচ্চিত্রে যারা অর্থ লগ্নি করেন, নির্মাতা, কুশলী, যান্ত্রিক সহযোগিতায় বিপণন, তাদের এবং ভোক্তা, দর্শক, তাদের অধিকাংশের মধ্যে একটি প্রবণতা দেখা যাচ্ছে, চলচ্চিত্র মানে শুধু বিনোদন, বিনোদন এবং বিনোদন। দুঃখের কথা হচ্ছে এটি তারা শুধু বিশ্বাস করছেন তা না, তারা এটি প্রচার করছেন এবং অনেকাংশে আমি মনে করি এটি তারা স্থাপন করতে সক্ষম হয়েছে। অর্থ, খ্যাতি, বৃত্ত, চাকচিক্য, বিশাল জগৎ চলচ্চিত্র ঘিরে এটিকে এক এমন একটি স্রোতে রূপান্তরিত করেছে যে সেটির বিরুদ্ধে দাঁড়িয়ে, উজানে দাঁড়িয়ে কথা বলার লোক মুশকিল হয়ে গেছে। কিন্তু সেরকম লোক কে আছেন? কেউ না কেউ তো থাকেন। তাদের মধ্যে একজন আমাদের যুবরাজ শামীম, তাকে অভিনন্দন জানাচ্ছি। পুতুল তার একটি মুক্তদীর্ঘ চলচ্চিত্র। চলচ্চিত্রকে আমরা তিনটি শব্দে সাধারণত ব্যাখ্যা করতে পারি: টেক্সট, ইমেজ, সাউন্ড। ইমেজের ক্ষেত্রে আমি বেশি কিছু বলবো না, যেহেতু একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার কি ধরনের সমস্যা যান সেটা তো সব কম বেশি সবাই আন্দাজ করতে পারেন। লোকেশন, সাউন্ড, ভালো ক্যামেরা, পেমেন্ট, শুটিং, কলা কুশলী, তারকা না হলে লোকজন দেখবেনও না, বিপণন কোথায় দেখাবেন, সিনেমা হল একমাত্র হয়তো অনলাইন এখন একটা ভরসায় দাঁড়িয়েছে। আর সাউন্ড, সাউন্ড নিয়েও বেশ গুণীদের মধ্যে বেশ বিতর্ক আছে। একজন বলছেন চলচ্চিত্রে সাউন্ড ব্যবহার করা বা সঙ্গীত প্রয়োগ করা সেটি চলচ্চিত্রের মূল ভাষাকে ক্ষতিগ্রস্ত করে, চলচ্চিত্রকে খানিকটা নির্ভরশীল করে তুলছেন কিনা, বা তার খামতিগুলোকে ঢেকে দেওয়ার, প্রলেপ দেওয়ার চেষ্টা করছে কিনা। আরেকদল বলছেন না, সঙ্গীত এবং সাউন্ড সেটিকে আমরা সাবলাইম টেক্সট হিসেবে ধরতে পারি চলচ্চিত্রের, যেটি সমান্তরাল ভাবে আরেকটি গল্প বলে যায়। তো এই দুয়ের দ্বন্দ্ব থেকে আমার মনে হয় শামীম মুক্তি পেয়েছেন এই চলচ্চিত্রে। তিনি অসামান্য কুশলতায় ব্যবহার করেছেন স্থানিক শব্দ, যেটি আমরা সিনেমা ভাষায় অ্যাম্বিয়েন্স সাউন্ড বলে জানি। তিনি সেখানে বাউলের গান, বাচ্চাদের ছড়া, তারপর টেলিভিশনে প্রচারিত চলচ্চিত্রের খণ্ডাংশ, খণ্ড শব্দাংশ খুবই, আমি বলবো একটি শব্দ জাল তৈরি করতে উনি সক্ষম হয়েছেন। আমি জানি না কেন উনি মানে টাইম লাইনে, ট্যাগ লাইনে সঙ্গীত আয়োজনে উনি কিছু দেননি। উনি কিন্তু এই বিষয়টি বড় একটি কাজ করছেন সঙ্গীত নিয়ে, আমি বলবো, এটা আমার ধারণা। টেক্সটে আসি, টেক্সট নিয়ে তো প্রথম থেকে গোলমাল আছে। রবীন্দ্রনাথ একবার বলছিলেন যে চলচ্চিত্র কি শেষ পর্যন্ত সাহিত্যের দাসত্ব করবে কিনা, সেটা নিয়ে সাবধানে থেকো, এই ধরনের নানান জনের নানান কথা। তারপর আমরা দেখতে পাচ্ছি অনেক 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 বড় চলচ্চিত্র আসলে টেক্সটের উপর ভর করে দাঁড়িয়েছে। আমি বলবো টেক্সটের ভূমিকা হয়তো সেখানে অধিকাংশ বেশি ছিল। শক্তিশালী গল্প কাঠামোর কারণে চলচ্চিত্র আরো একটি মাত্রা উত্তরিত হয়েছে, সেরকম অসংখ্য উদাহরণ আসলে কম বেশি আমরা জানি। শামীম এখানে নিজের গল্প ব্যবহার করেছেন, আর খানিকটা আগে তো শুনলামই তার শৈশবের একটি ঘটনার সাথে মিল আছে। এই গল্পে কি আছে? সাদামাটা একটি পরিবার, বাবা মা, বাবা রিক্সা চালান, মা গার্মেন্টসে চাকরি করেন, বোনটি বড়, তাকে পড়াশোনা থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে, ঘরের কাজ করবে। ছোট ভাইটি, তাকে স্কুলে পাঠানো হচ্ছে, হয়তো আশা সেই অবস্থা পরিবর্তন হয়তো করতে পারে। এবং সেখানে আমরা দেখতে পাই এখানে শামীম গল্পের গাঁথনি, দৃশ্যান্তর খুবই স্মুথলি করেছেন, খুবই আমি বলবো দক্ষতার সাথে সম্পাদনা করেছে। উচ্চকিত কোনো কণ্ঠস্বর নেই, কোনো ধরনের মেলোড্রামাতে নাই। তার বয়সে এবং তার তার প্রথম চলচ্চিত্র হিসেবে করলে খুবই পরিপক্ক জ্ঞানের পরিচয় দিয়েছেন তিনি। সেই গল্পে আমরা দেখতে পাচ্ছি যেটা আসলে আমরা সবাই অলমোস্ট সবাই জানি,
যে মৌলিক মূল্যবোধ, মানুষের বেঁচে থাকা, যে আবাস, খাদ্য, পুষ্টি, তার যে শিক্ষার অধিকার, তার যে চিকিৎসা সেবা পাওয়ার অধিকার, যেটি আমাদের সংবিধান আমাদেরকে বলেছেন যে আমরা রাষ্ট্রের কাছে সেটি পেতে পারি, সেটা আমাদের অধিকার, সেটি ক্ষণে ক্ষণে প্রতিপদে সর্বক্ষণ ব্যাহত এবং বিপর্যস্ত হচ্ছে। আর দুঃখের বিষয়, এটি পুতুল চলচ্চিত্রের এই পরিবারের গল্প শুধু নয়, এটি বাংলাদেশের হয়তো 70 থেকে 80 ভাগ লোকের এই গল্প। আমরা আমাদের জীবদ্দশায় আমরা এই দেখছি। তো যথারীতি এই গল্পে একটা ক্লাইম্যাক্স আমরা দেখতে পাই। সম্রাট স্কুলে যাচ্ছে, তার বড় বোনকে সমস্ত অধিকার বঞ্চিত করার পরও সেটি বুঝবার বয়স তো তার হয়নি। তার জীবনে একটি আকস্মিক আনন্দের ঘটনা ঘটতে যাচ্ছে, যে সে পড়াশোনা যদি ঠিক মতো 3 দিন দিতে পারে, তাকে পিকনিকে নিয়ে যাওয়া হবে স্কুল থেকে, যেটি তার জন্য পৃথিবী হাতে পাওয়ার মতন ঘটনা। সেই সময়টাতেই বিনা চিকিৎসায় তার পিতা আসলে মৃত্যুবরণ করেন। সেই ক্লাইম্যাক্সে বা সেই ঘটনাতে আমরা চলচ্চিত্রটাকে দেখি, আমাদেরকে সেখানে জ্যোতি টেনে দেন, আমাদের উপরে ছেড়ে দেন, সমাজের উপরে ছেড়ে দেন। তো এই গল্পে কি আছে, এমন নতুন কিছু আছে কি? নিশ্চয়ই নেই। তাহলে আমরা কেন কথা বলছি বা বলবো? এই গল্প নিয়ে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই যে সমাজের মুষ্টিমেয় অংশের হাতে এখন অর্থ, বৃত্ত, ক্ষমতা সব চলে গেছে। তারা রাষ্ট্র চালনা করছেন, তারা আইন প্রণয়ন করছেন, তারা স্বাস্থ্য সেবা থেকে সমস্ত মানুষের চাকরি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন, এবং সবখানে বলছেন যে আমরা মোটামুটি এখন একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে, আমাদের আর খুব বেশি অভাব অনটন নেই। কিন্তু স্বামীন বা যে কোনো সচেতন বিবেকক মানুষ সেটি ভিন্ন চিত্রটি চোখের সামনে, যেটি বাস্তব, সেটি দেখতে পাচ্ছেন। এখন সেটি কিভাবে বলবেন? একজন একজন শিল্পী, তার প্রতিবাদী যে ভাষা চলচ্চিত্র, সেটি তিনি অংশগ্রহণ করেছেন, এবং আমি বলবো খুব শক্তভাবে তিনি এটি আমাদেরকে উপস্থাপন করেছেন। এবং স্বামী শুধু যে সেটি দেখিয়েছেন নয়, স্বামী তারকোভস্কি বলছেন যে স্কাল্পটিং ইন টাইম, স্বামী একটা দাগ দেখিয়ে গেছেন, যেটা প্রমাণ হিসেবে রয়ে গেল যে আমাদের সময়ে আমরা কি নিষ্ঠুর ছিলাম, কি অবিবেচক ছিলাম, আমরা কি ন্যায় শোষণের হাতিয়ার হিসেবে আমরা নিজেরাও নিজেদেরকে ব্যবহার করছি, আমরা প্রতিবাদ করছি না কোথাও। আমার মতে এটি একটি সার্থক চলচ্চিত্র। স্বামীকে অভিনন্দন, স্বামীকে শুভেচ্ছা। আমি আশা করি এবং বিশ্বাস করি যে স্বামী যে মানবিক উদার হৃদয় নিয়ে এই জার্নি শুরু করেছেন, এই যাত্রা, তিনি সেটি অক্ষুণ্ণ রাখবেন, তিনি আরো বৃদ্ধ হবেন, আমাদেরকে বৃদ্ধ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ আলমগীর। খুবই গোছানো, খুবই দরদি এবং সংবেদনশীল একটা আলোচনা ছিল। আমি এখন অনুরোধ করব শামীমকেই আসতে এবং আলমগীরের কথার সূত্র ধরে যদি তার কোনো বক্তব্য থাকে সেটা আমরা শুনবো। এরপর এখানে যারা আছেন জুমে বেশ কয়েকজন আছেন, সিফাত রহমান, রুবাইয়াত, মামুনুর তানিম, সে আমাদের বিস্তারের একজন তরুণ সদস্য, খুব ভালো ছবি দেখে বোঝে, মাহি আবরার, গাজী জাহিদুল ইসলাম, তিনি নিয়মিত আসেন আমাদের এখানে, আমরা খুবই আনন্দিত, ইমন এবং আসিফ আসনুন নামে একজনকে দেখতে পাচ্ছি। আশা করি সবাই কম বেশি একটু একটু করে আলোচনায় অংশগ্রহণ করবেন, আমি নিজেও কিছু বলার চেষ্টা করবো এক ফাঁকে। তো এবার আমি শামীমকে অনুরোধ করছি এই আলমগীরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার কিছু কথা বলার জন্য। আমার আসলে আমার আলমগীর ভাইয়ের কথা শুনতে আমার আমি খুব ইমোশনাল হয়ে পড়ছি আসলে। যে আমি প্রথমত আসলে এতটা আশা করিনি যে আমার সিনেমা নিয়ে কে কখন এইভাবে কথা বলবে, আমি সত্যিকার অর্থে আশা করি না। আর পুতুল নিয়ে তো আশা করি নাই, কারণ এত আগের কাজে এবং মানুষজনকে সেভাবে দেখানোর একটা ইয়ে ছিল। ধরেন আমরা তো আসলে ইমেজ কোয়ালিটি খুব ভালো চাই, এখন হাই রেজুলেশনের ইয়ে চাই, সেই জায়গা থেকে কাউকে দেখাতে গেলেও হয়তো একটু অনেকে ইয়ে করে। কিন্তু মানে কেউ একজন আমার সিনেমা নিয়ে এভাবে ইয়ে করবে, আসলে অন্যরকম লাগছে আসলে। আমি আসলে আলমগীর ভাই সূত্র ধরে কথা বলবো আসলে সেটাই, রাষ্ট্র আমাদেরকে যেটা দেখাতে চায়, এখন দায়িত্ব আসলে যে আমাদের, যে আমরা আসলে কিভাবে দেখবো। মানে আমি তো শুনতেছি যে আমরা উন্নয়নশীল, আমরা উন্নত রাষ্ট্র হয়ে গেছি, আমরা অমুক হয়ে গেছি, তমুক হয়ে গেছি, কিন্তু আমি আসলে কি দেখছি? এবং আমি আমার অভিজ্ঞতার গল্পগুলো বলতে চাই। হ্যাঁ, সেই জায়গা থেকে আমি আসলে যা দেখছি, আমার চারপাশে যা ঘটছে, সেই গল্পটা আমি বলার চেষ্টা করছি এখন। এবং কিছুক্ষণ আগে আমি মামুন ভাইয়ের একটা পোস্ট পড়তেছিলাম, আপনার স্বাধীন চলচ্চিত্রকার নিয়ে একটা লেখা।
মানে মাঝেই আর কি লেখা পড়া হয়েছিল কিছুক্ষণ আগে। সেটাতে উনি বললেন স্বাধীন চলচ্চিত্রকার নিয়ে, সেটা আমার লেখাটা আমার কাছে ভালো লাগছে। আসলে যখন আমি কোনো কিছুর তো মানে আশেপাশে মানুষ কি বললো বা রাষ্ট্র কি বললো, কে কি বললো না বললো, সেই জায়গা না করে আমার যে জায়গাটা মনে হয়েছে আমি সেই জায়গাটা আসলে বলার চেষ্টা করছি। এটা আসলে আলমগীর ভাইকে ধন্যবাদ আলমগীর ভাইকে যে উনি ইয়ে করছে। ধন্যবাদ শামীম, তোমার আবেগ আপ্লুত হয়ে যাওয়ার কারণটা আমরা বুঝি, কারণ তোমার বয়স কম, প্রচুর কষ্ট করেছো এবং ছবির জন্য তুমি নিজেকে প্রায় উৎসর্গই করছো আমি যা বুঝতে পারছি। এবং সেই তুলনায় আমাদের দেশে এগুলোর আসলে খুব একটা স্বীকৃতি হয় না, এগুলো নিয়ে আমরা কিছু কথাও বলতে চাই না, যার যতটুকু প্রাপ্য সেটা দেওয়ার ব্যাপারেও আমাদের খুব কার্পণ্য আছে। কিন্তু আমরা সত্যিকার অর্থে চেষ্টা করেছি, বিস্তার থেকে চেষ্টা করি, যারা আন্তরিকভাবে কাজ করছে বাধা বিপত্তি মানে অতিক্রম করে তাদেরকে অন্তত একটু আলোতে আনা, তাদের উপরে একটু আলোকপাত করা এবং তাদেরকে একটু উৎসাহিত অনুপ্রাণিত করা। আমরা জানি এই ছবি নিয়ে কোনো তাত্ত্বিক আলোচনার সুযোগ নেই। একটা কত বছর বয়স তখন তোমার? 21-22 বছর, বালক রীতিমতো। হ্যাঁ, সে যেটা সাহস করেছে এবং সে কোনো নতুন বানানো গল্পে যায়নি, সে নিজে থাকে কিন্তু এক ধরনের শিল্প এলাকাতেই সে বড় হয়েছে, তার চারপাশে দেখে এসছে এই যে শ্রমজীবী মানুষদের লড়াইটা সে দেখে এসছে এবং সে ওভাবেই ওখানে থেকে তার যে পরের ছবি আদিম বলবে, সে আদিম করতে গিয়ে সে বস্তিতে 7 মাস ছিল, এই দৃষ্টান্ত সম্ভবত আমাদের দেশে খুব একটা নেই। তো সেই জন্যই বলছে এখানে কতটা আলোর কমতি আছে, কতটা শব্দ আসেনি, ওইসব চুলচেরা বিশ্লেষণ আমরা করতেই যাব না। আর আলোর কথা যদি বলো, আমি তো মনে করি যে এই আলোটাই বোধহয় প্রতীকী অর্থে বোধহয় এটাই সঠিক, কারণ বস্তিতে তো এমনিতেই আলো ঢোকে না, তাদেরকে দিনের মধ্যেই অন্ধকার, রাত হয়ে থাকে, সামান্য একটা বাতি তারা ভাগাভাগি করে ব্যবহার করে। আপনার ছবিতে দেখেছেন একটা চুলো, সাধারণ চুলোতে সবগুলো স্ত্রীরা সব বৌঝিরা মিলে একসঙ্গে রান্না করছে, ওটা নিয়ে কাড়াকাড়ি হচ্ছে। ফলে এই আলোটা তো এরকমই হওয়া উচিত, বাঞ্ছনীয়। এতে কি আমাদের রস গ্রহণে খুব একটা ক্ষতি হয়েছে? আমার তো মনে হয় না খুব একটা ক্ষতি হয়েছে, উল্টো এর মধ্যে একটা চলচ্চিত্রিক ভাষা এবং চলচ্চিত্রিক প্রতীক হিসাবে আমি মনে করি এই আলোটা একটা চরিত্র হয়ে উঠেছে, যে আমাদের দেশের এত আলোর চারপাশে এই অন্ধকার এবং সেটাকে আমরা সয়ে যাচ্ছি, কিন্তু অথচ তার ভেতরে যে চরিত্রগুলো, যে মানুষগুলো, এরা কিন্তু আমাদের যেতে কোনো অংশে আলাদা নেই, একই আবেগ তাদের, একই দরদ, একই ভালোবাসা, একই স্বপ্ন শিক্ষার প্রতি। তো এই যে একটা শাশ্বত মানবিকতার ছবি সে তুলে ধরেছে আর কি, সেদিক থেকে আমি মনে করি এই আলো এবং শব্দ এবং আলমগীর খুবই চমৎকার ভাবে এগুলো করেছে, যে আসলে এই বিতর্কগুলো আমাদের ঊর্ধ্বে উঠতে হবে, সবকিছুই খুব মসৃণ হতে হবে, খুবই সাজানো গোছানো, এবং শব্দের সাউন্ড নিয়ে আসলেই কথা বলা হচ্ছে এখন, যেন অ্যাম্বিয়েন্ট সাউন্ডের উপরে গুরুত্ব দেওয়া হয়, সেটা যদি একটু কম হয়, তাতে যদি ঘাটতি থাকে, তবু সেটা প্রাণের, তার ভিতর যে আন্তরিকতা, তার ভিতর যে একটা সত্যিকার যে বিশ্বস্ততা, সেটা পাওয়া যায়। যাই হোক, আমি বেশি কথা বলছি না, আমার মনে হয় এখানে আরো অনেকে আছেন, তারা যদি কেউ একটু এগিয়ে আসেন, নিজেই মাইক্রোফোন অন করে বলতে পারেন, অথবা চ্যাট বক্সে একটা রেইজ হ্যান্ড একটা বাটন আছে, হাতও তুলতে পারেন আর কি। আমি প্রত্যেকের কথাই শুনতে চাইবো, বিশেষ করে মামুনুর তানিম যদি এখানে থাকে। তানিম, তুমি কি আছো? হ্যাঁ ভাইয়া, আমি আছি। আচ্ছা, তুমি কি একটা এটা ছবিটা নিয়ে একটা সামগ্রিক একটা আলোচনা করবে, ভালো মন্দ? আমার মনে এখন একটু সুযোগ এসেছে, কোথায় কিছু সীমাবদ্ধতা গুলো যদি একটু আমরা চিহ্নিত করতে পারি, তার পরবর্তী ছবির ক্ষেত্রে এটা কাজে দেবে। আমার মনে হয় এখন আমরা সেদিকেও, আমরা যেহেতু প্রাথমিক উচ্ছ্বাসটা প্রকাশ করে ফেলেছি, এবার বোধ একটু একটু নির্মম হতে পারি আর কি। তো তোমাকে আমি সেই নির্মম হওয়ার স্বাধীনতা দিচ্ছি। আমি আসলে ওই ছবিটা দেখতে গিয়ে একটু সমস্যায় পড়েছি, আমার নেট কানেকশনের সমস্যা করে মাঝে মাঝে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছিল। আচ্ছা, তারপর অবশ্য পুরোটা কোনো রকমে দেখে শেষ করেছি। আমার গল্পটাই ভালো লেগেছে, একটা সরল গল্প, এবং উনি তো এটা খুব কম বয়সে। আচ্ছা তানিম, তোমার ভিডিও অন করলে কি নেট হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে তাই মনে হয়? ওটাই, আর ওই ইলেকট্রিসিটি নেই তো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি বলে যাও। হ্যাঁ, তোমার শব্দটাই শুনি আমরা, বলো। আমি প্রধানত ওইটাই খেয়াল করলাম যে তিনি যেই সময় কাজটা করেছেন, যে ধরনের চিন্তা ভাবনা থেকে, ওই সারল্যটা তার এই পুরো কাজেই ছিল। খুব বেশি টেকনিক্যাল সাইডে খুব বেশি একটা করার সুযোগ ছিল না, এবং ওই জিনিসটা পুরো কাজেই দেখা গেছে। যে সমস্ত সীমাবদ্ধতা, লাইটের সীমাবদ্ধতা অবশ্য আমি বলবো না, কারণ
বাংলাদেশের লাইট নিয়ে খুব বেশি কাজ এমনিতেই করা হয় না, তো এই ধরনের কাজে যে লাইটটা থাকে একদম ন্যাচারাল লাইট, ওই লাইটটাই উনি করেছেন, এটাই আমার খুব ভালো লেগেছে। তার উপর বেশ কিছু ডিসওরিয়েন্টিং ক্যামেরা অ্যাঙ্গেল ছিল, তো ওগুলো দেখতে গিয়ে আমি খেয়াল করলাম আমাদের না অ্যাকচুয়ালি আমেরিকায় 40 দশকের যেসব ফিল্ম নেওয়া হতো ওখানে ক্যামেরার ভাষায় বেশ কিছু নতুন ভাষা আবিষ্কার করার চেষ্টা করা হয়েছে, যে নরমালি একটা শট যেভাবে নেওয়া হয় তারা চিন্তা করলো আমরা এইভাবে না নিয়ে ক্যামেরাটা একটু ডিসওরিয়েন্ট করে ট্রাই করি, অন্য দিক থেকে ট্রাই করি যে কেমন হয়। তো হ্যান্ডহেল্ড ক্যামেরায় করার ফলে এই ব্যাপারটা একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করেছে, মাঝে মাঝে অ্যাঙ্গেল গুলো কিছুটা অদল বদল করা গেছে, এতে কাজটার ভাষা আর একটু অন্যদিকে প্রবাহিত করার মতো হয়েছে, চলচ্চিত্রের ভাষা নিয়ে কিছুটা কাজ করার চেষ্টা করা হয়েছে, যেটাকে আমি অবশ্যই পজিটিভলি দেখবো আর কি। আর অবশ্য অভিনয়ের কথা বলতে গেলে এরা তো কেউ প্রফেশনাল না, এবং ওই জায়গাটা যথেষ্ট কাঁচাই, তারপরও বিশেষ করে ছোট যে ছেলেটা সম্রাট চান্না, এই হচ্ছে প্রধান ভূমিকা আর কি, তার অভিনয় যথেষ্ট মানে ভালোই, একটা সরলতা আছে, ওই সরলতার ব্যাপারটা আমাকে টাচ করেছে যথেষ্ট। তা আমি বলবো যে এই সিনেমা বা এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটা যখন বিচার করতে যাব, ওই নির্মাতার সরলতাটা এবং এর পেছনে তার যে মনস্তত্ব, যে জায়গা থেকে যে আবেগ দিয়ে এই কাজটা করার উনি চেষ্টা করেছেন, সেটাকে সাধুবাদ জানাতে হয়। আর সাথে যে সীমাবদ্ধতাগুলোর ব্যাপার, ওগুলো তো মোটামুটি যতটুকু আমি অবলোকন করেছি এর মধ্যে সেটুকু বললামই, এবং আশা করি বাকিরাও বলবে অনেক কিছু। অনেক ধন্যবাদ তানিম। আচ্ছা, এরপর এখানে আর যারা আছেন, ইমন আছেন, গাজী জাহিদ আছেন, আসিফ আছেন, সিফাত আছেন, আপনারা যে যা বলতে চান মাইক্রোফোন অন করে বলেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, শামীম বলো কিছু। শামীম। না, আমি আসলে আমার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে আমার আসলে সিনেমাটা কিভাবে করছি সেই জায়গাটা মানে বলা একটু দরকার, আমার মনে হচ্ছে জার্নিটা বলা দরকার আছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে প্রথমত এই সাউন্ডের এত প্রশংসা বা আলমগীর ভাই অ্যাম্বিয়েন্সের কথা বললেন, সেই জায়গা থেকে ধন্যবাদ দেব আমি আসলে মোহাম্মদুরুজ্জামানকে। জামান ভাই মূলত সাউন্ড ডিজাইন করছেন, উনি করছেন। শুরুটা হয়েছে এভাবে যে আসলে বললাম যে আসলে আমি যেই জায়গাটা থাকি টঙ্গীতে, সেইখানে এখন অনেকেই দেখি যে চলচ্চিত্র বানানোর একটা ইয়ে থাকে, অনেকে চলচ্চিত্র বানানোর চিন্তা করছে বা বানাচ্ছে, সেই সময়টায় আমি আমার আশেপাশে আসলে সেভাবে কাউকে পাইনি। এখন জামান ভাই শুধুমাত্র আমাকে একটা হ্যান্ডিক্যাম হাতে দিয়ে দিল, বললো তুমি কাজ করো, এবং উনি আমাকে এতটুকু বললো যে যদি তুমি এখন ভালো ক্যামেরার অপেক্ষা করো তাহলে এই কাজ পিছিয়ে যাবে, যখন তোমার ভালো ক্যামেরা, যখন ভালো ক্যামেরা অন্য একটা কাজ করো, কিন্তু এখন তোমার যেহেতু তোমার কাজ করতে ইচ্ছে করতেছে তুমি করো। মানে এইভাবে উনি আমাকে ইন্সপায়ার করলেন। পরে আমি কি করলাম, ওই ক্যামেরাটা নিয়ে আমি সোজা শুটিং এ নেমে পড়লাম আসলে। এখন দেখা যাচ্ছে যে এখানে সহকারী হিসেবে অনেকের নাম আছে, তারা একেবারে ছোট ছোট ছেলে মেয়ে ছিল, একেবারে দেখা যাচ্ছে শুট করতেছি, একটাকে দূরে দাঁড় করা রাখছে, বললাম যে এখানে দাঁড়ায় থাক, মানুষ যেন না আসে, এভাবে কাজ করছি। লাইট তো ছিলই না, এখন যদিও লাইট ছিল, আমার ছোট বোন আরো ছোট ছিল তখন, ওকে ক্যামেরা ইয়ে দিয়ে লাইট দিয়ে দাঁড় করা রাখছি, যে এভাবে দাঁড় করেছি, এভাবে আসলে কাজ করা। এবং অভিনয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি তাদেরকে আসলে পূর্ণ স্বাধীনতা দিচ্ছি এই জায়গা থেকে যে আমি একেবারেই হুবহু একেবারে পুরোপুরি সংলাপ একেবারে বলতে হবে, আমি সেই জায়গা থেকে ছিলাম না। আমি যে জায়গাটা, আমি তাদেরকে প্রেক্ষাপটটা বলছি এবং তাদের পুরো সংলাপটা এভাবে বলছি, এবং শুট করার আগে যেটা হয়েছে যে আমি তাদের সাথে কথা বলছি যে এই এখানে কি ডায়লগ চেঞ্জ হতে পারে কিনা। যেমন আজকে এই যে সম্রাটের বাবা চরিত্রে যে হয়েছে, এটা একটা আশ্চর্য ঘটনা। আলমগীর ভাই যেটা বললেন আসলে বাস্তবতা, এই ভাই এইভাবেই মারা গেছে, মানে আমি সিনেমায় যেভাবে দেখাইছি উনি আলটিমেটলি সেভাবেই মারা গেছেন। এবং এটা ইয়ে হয়েছে রতন ভাই আপনার, আমি কি করলাম যে, এবং আমি অনেক চেষ্টা করছি ওই আপনার ছোট যে বোন আছে, যে বড় বোন, সম্রাটের বড় বোন, ওই বড় বোনের লেখাপড়া হয়নি আক্ষরিক অর্থে, ওর বিয়ে হয়ে গেছে বেশ, এখন আসলে এই সোসাইটি এমনই আসলে। যাই হোক, যা বলছিলাম, রতন ভাইয়ের সাথে আমরা এমন আমি সিন নিয়ে গল্প করতাম, বলতাম যে ভাই এটা কি হতে পারে, এটা কি হতে পারে, এভাবে কথা বলতাম। আসলে স্ক্রিপ্টটা তারাই ঠিক করে দিচ্ছে, এই একই কাজ আমি আদিমে করছি, এবং এটা আসলে বুঝে করছি তাও না, মানে আপনি জানেন, আপনি পরে এসে কাজ করতেছি। ঠিক আছে, অসুবিধা নেই, বলো। আমি আসলে যেটা
অসুবিধা নেই। না আমি আসলে এই যে তাদের সাথে যে আলোচনা, এটা যে আমি বুঝে করছি শুরুতে তা না, এখন আমি বুঝে করি, কিন্তু সেই সময়টা কেন করছি, ওদের সাথে এত ভালো সম্পর্ক ছিল আমার, যে আমার কাছে মনে হচ্ছে তাদের সাথে গল্প নিয়ে শেয়ার করা বা তারা যেহেতু অভিনয় করবে, তারা যেন আরো ইনভলভ হয়, কারণ তারা যেহেতু কখনো ক্যামেরার সামনে দাঁড়ায় নাই, এই কারণে আমি বেশি বারবার গল্প নিয়ে তাদের সাথে শেয়ার করছি, সিন নিয়ে শেয়ার করছি। তখন দেখলাম যে তারা নিজে থেকে বলতো যে শামীম এই ডায়লগটা না এমনি দাও, এমনি দিই, আমি এই কথাটা এমনি বলি। বা আমি বললাম যে আপনি ওনারও রতন ভাইয়ের এক ছেলে এক মেয়ে, এবং দোলন যে মেয়েটা, মানে যে মেয়েটার চরিত্র অভিনয় করছে সে আসলে তার মেয়ে, সেটা আরেকজন। আমি বলতাম যে ভাই আপনি এই সময়টা আপনার ছেলের সাথে কি করতেন, বা এই সময়টা আপনার ছেলেটাকে কি বলবেন, আপনার সিগারেট নেওয়া দরকার, আপনি কি বলবেন, একটা সিগারেট দাও। সে বলবো যে না, কইতেন একটা শেক নিয়ে আয়। তখন আমি ডাইরেক্ট এভাবে ঢুকলাম, তখন দেখা যাচ্ছে এভাবে ইয়ে করছে। আসলে আমি যতটা রিয়েলিটির কাছাকাছি রাখার চেষ্টা করছি, আর যেহেতু এই সমাজে বড় হওয়া আমার, সেক্ষেত্রে সুবিধা হয়েছে। এটি আসলে এই জানি। এবং যেটা হচ্ছে যে যারা এখন সিনেমা বানাচ্ছেন, বা এখন আসিফ আসনুন যে নামটা বললেন, ও খুবই তরুণ, বা সিফাত রহমান, ওরা কাজ করছে, মানে ওদেরকে আমি বলতে চাই সেটা হচ্ছে যে মানে আসলে এটাই যে সিনেমাটা আসলে আমরা তো সবসময় শিখবই, শেখার মধ্যেই থাকবো, কিন্তু আলটিমেটলি আমি অনেক শিখবো, শেখার পর আমি ইয়ে করবো, সেটা বলতে একটু আমার মনে একটু দেরি হয়ে যায়। আমার আসলে করতে করতে শেখা এবং পাশাপাশি ভালো ভালো সিনেমা দেখা, এটা খুব হেল্প করে। কারণ পুতুলে যে দুর্বলতা, সেই দুর্বলতা নিশ্চয় আদিমে নাই, মানে সেই জায়গা থেকে আমি ইয়ে হয়েছি। আর আসলে আমার অনেক একটা ভালো ইকুইপমেন্ট লাগবে, অনেক ভালো আর্টিস্ট লাগবে, সেই অপেক্ষা করার সময়টা বোধহয় শেষ হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে আসলে এত কিছুর জন্য অপেক্ষা করার সময় এখন নাই, ইয়ে হয়েছে আসলে। যাই হোক, আসলে কথা প্রসঙ্গে এখন আলমগীর বললেন আমরা সাউন্ড স্কোরে নামটা দেওয়া হয় নাই, আসলে এটা আমার শোনার পর মনে হয়েছে আসলে দেওয়া হয়নি, এটা আমার ভুল হয়ে গেছে, এটা করা দরকার ছিল আসলে। ঠিক আছে, অনেক ধন্যবাদ শামীম। আমরা অনেক কিছুই জানতে পারছি। এগুলো আমার মনের মধ্যে প্রশ্নগুলো আছে, আসলে আরো হয়তো আলোচনায় আসবে, চরিত্রগুলো কারা কিভাবে করলে। তবে আমি শামীমের যে আবেগটুকু লক্ষ্য করছি, যা বোঝা যাচ্ছে সে আসলে এটা মনে প্রাণে ধারণ করে, ওদের জীবন, ওদের স্বপ্ন আকাঙ্ক্ষাকে। তার শুধু দুটো আমি নমুনা দেই, আপনারা জেনে খুশি হবেন যে শামীম এখনো এত কিছুর মধ্যেও ওই বস্তির ছেলে মেয়েগুলোর জন্য দুটো উদ্যোগ হাতে নিয়েছে। একটি হচ্ছে আমাদের পাঠাগার, সে একটি লাইব্রেরি করেছে, সেখানে পাঠাগার করেছে যেন ছেলেমেয়েরা বই পড়তে পারে। পাশাপাশি তাদের জন্য একটা বিদ্যালয়ও করেছে, আমাদের বিদ্যালয়, যেন কারো পড়াশোনা বন্ধ না হয়ে যায়, কাজের ফাঁকে সন্ধ্যায় বা অন্য কোনো সময় যে পড়তে পারে। এই দুটো কাজও সে করছে, অর্থাৎ সে একেবারে পূর্ণাঙ্গ একজন শিল্পী। শুধু নন্দন করা, শুধু শিল্প করার জন্য, তার সঙ্গে জীবন, মানুষ, সময় সবটুকু মিশিয়ে নিয়ে সে শিল্প যাপন করে। এটা আমাদের দেশের জন্য সত্যি এটা দুর্লভ। আমরা মনে করি শামীম অদূর ভবিষ্যতে আসলে আরো বড় একটা দৃষ্টান্ত স্থাপন করে দিকে। যাই হোক, আমি এখানে দেখতে পাচ্ছি জুমে ইমন হাত তুলেছে। ইমন বোধহয় কিছু বলতে চায়, আমি ইমনকে অনুরোধ করবো তার মাইক্রোফোনটা অন করে তার বক্তব্য শুরু করার জন্য। ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন। আসলে এই যে আলমগীর কবির ভাই যা বলছে, তারপর আর বলার কিছু থাকে না। তারপরও আমি যেটা যে দর্শক হিসেবে বলবো যে যুবরাজ স্বামী ভাই এই যে পাওয়ার অফ অবজারভেশন এবং হিরো সাইকোলজিশন, এই যে আপনার এই কাছ থেকে দেখা, মানে এই যে জীবন মানকে বা জীবন বোধকে যে কাছ থেকে দেখা, আমরা কিন্তু সেটা পুতুলের মধ্যে পাচ্ছি। আর যুবরাজ শামীম ভাইকে খুব কাছ থেকে দেখছি। তো আমি বিশেষ করে আদিমের ওই যে বস্তিতেও ছিলাম, মানে আমার ভ্রমণ করার সুযোগ হয়েছিল আর কি। মানে এই মানুষটা সিনেমার সাথে, মানে কি বলবো, মানে তার বসবাসই হচ্ছে সিনেমার সাথে। মানে মানে সে, তার যে ভালোবাসাটা সিনেমা কেন্দ্রিক, আসলে সেটা এপ্রিসিয়েট করার মতো একটা বিষয়। আর আপনাদের অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত, কারণ এই যে মানুষগুলো যারা সিনেমাকে সত্যিকারই ভালোবাসে, সিনেমার সাথে খায়, সিনেমার সাথে শোয়, মানে সিনেমায় যাদের ধ্যান জ্ঞান, যদিও তো অপরচুনিটি বা ইনস্ট্রুমেন্ট বা গিয়ার্স এর অভাবে হয়তো বা কাজটা অতটা স্বচ্ছ হয় না, বা আমরা অতটা ঝকঝকে ফুটেজ পাচ্ছি না, তারপরে কিন্তু এই যে তাদের যে ইচ্ছা শক্তি বা এই যে আপনারা যে প্রমোট করতেছেন, এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগতেছে। এবং আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে যে আমরা যারা আছি বা আপনারা যারা আছেন আমাদের পথ প্রদর্শক, আমাদের এই যে স্বাধীন নির্মাতাদের যে এই যে আমাদের চলচ্চিত্রে মুক্তির জন্য যে একটা সমস্যা হয় বা সেন্সরশিপ, এই বিষয়টা নিয়ে আপনাদের সংগ্রামটা আর জোরালো হোক।
এবং যুবরাজ শামীম ভাইয়ের কল্যাণ কামনা করতেছি। আসলে এত সিনিয়রদের মাঝে আমি কম কথা বলাটাই মনে হয় বেটার মনে করতেছি। আলমগীর কবির ভাই এবং আলম খুরশেদ ভাই, আপনাদের অনেক আগে থেকে চিনি, কিন্তু আপনার ফেস টু ফেস কথা বলে আর কি। তো যাই হোক, কথা বলার সুযোগ হলো, সামনে আরো হবে। আর আমার যে সিনেমা যাপনের যে উৎসাহ উদ্দীপনা, এটা কিন্তু যুবরাজ শামীম ভাইয়ের কাছ থেকেই পাওয়া। মানে আমি স্টাডি করে যাচ্ছিলাম, সে বলতেছে ইমন স্টাডি পরে করেন, আগে আপনি শুরু করেন, ভুলগুলো করেন, ভুল করতে করতে শিখবেন। তো সেক্ষেত্রে আমি শামীম ভাইয়ের কাছে অনেক কৃতজ্ঞ, এবং কি বলবো যে জাস্ট তার মতো দরকার। মানে সে একাধারে নির্মাতা এবং একাধারে সহযোগী এবং ভালো মনের একটা মানুষ। তার শুভকামনা তার জন্য। অনেক ধন্যবাদ ধন্যবাদ, সবাইকে। অনেক ধন্যবাদ ইমন। আমাদের শুনে ভালো লাগলো যে শামীম শুধু একাই বিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে না, তার সঙ্গে কিছু সহযোদ্ধা, কিছু কমরেড সে পেয়েছে এবং তাদেরকেও সে দীক্ষিত করছে তার চলচ্চিত্র দর্শনে। তো অনেক ধন্যবাদ। আমি ইমন এবং আসিফ এবং সিফাত সবার শুভকামনা করছি। আমরা তাদের কাছ থেকে শুনবো। তবে এই মুহূর্তে আমি গাজী জাহিদুল ইসলামকে একটু আমন্ত্রণ জানাতে চাই, যদি উনি কিছু বলতে চান ছবিটা সম্পর্কে, তার অনুভূতি ছবিটা দেখার পরে। জাহিদ ভাই, আপনি কি আছেন? হ্যালো, আচ্ছা, উনি সম্ভবত নেই। আচ্ছা, ওখানে আসিফ বা সিফাত, তোমরা কেউ কিছু বলতে চাও? আচ্ছা, তাদেরও কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। তাহলে আমি এবারে অনুরোধ করব। আমি একটু হ্যাঁ, কথা বলতাম। আমি মানে এখানে আসলে কথা বলাটা কতটুকু যৌক্তিক সেটা জানি না, তবে কে আমি কে আসলে শামীম ভাইকে একটু ধন্যবাদ জানাতে চাই। কে কে বলছো? আমি সিফাত। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই তো আমি তো জি, আমি শামীম। আমি তো একটু ডাকলামই তোমাকে বলার জন্য। আচ্ছা সুতরাং আচ্ছা, যৌক্তিক অযৌক্তিক তো প্রশ্নই ওঠে, আমরা শুনতেই তো চাই তোমাদের কথা, এবং তোমার জি। চেহারাটাও যদি দেখানো সম্ভব হয় দেখাতে পারো আমার আর কি। আসলে একটু নেটের প্রবলেমের কারণে ঠিক আসলে আছে, সম্ভব হচ্ছিল না। জি, কোনো অসুবিধা নেই, বলো। যে আমি একটু শামীম ভাইকে ধন্যবাদ জানাতে চাই এই জন্য যে আসলে ভাইয়া এক কথা, মানে আমি নিজে ভাইয়াকে শিক্ষক মনে করি। আমার মানে আমি যে ফিল্ম রিলেটেড টুকটাক কাজ করছি বা কাজ করে একটা স্বপ্ন দেখছি, এটাতে ভাইয়ার বিশাল একটা অবদান আছে। আর ভাইয়া আমি যখন কাজ শুরু করেছি বা দুই একটা কাজ করেছি, তখন আমাকে একটা পরামর্শ দিয়েছিলেন যে আমার একটা শর্ট ফিল্ম আমি ওনাকে দেখিয়েছিলাম। উনি দেখার পর বলেছিলেন যে তুমি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে পুরো ইমোশনটা প্রকাশ করতে চাও, তাহলে বোধহয় মানে অতটুকু মানুষ রিলেট করতে পারবে না। তোমার অভিনয় কিংবা কথোপকথন এই জাতীয় বিষয়গুলো যেভাবে রিলেট করা উচিত। তো আমি ভাইয়া যে কাজটা করেছে পুতুল, সেটা দেখে আমার মানে ভাইয়া যে কথাটা আমাকে বলেছে, আমি সেটা পুরোপুরি উদাহরণটা আমি এখানে দেখতে পেলাম আর কি। তো এজন্য আসলে এটা একটা শিক্ষণীয় বিষয় আমার জন্য। অনেক অনেক ধন্যবাদ সিফাত, আমরা তোমারও শুভকামনা করি। আমার মনে হয় তুমি একজন উপযুক্ত সারথি বা সঙ্গী বা শিক্ষক পেয়েছো। নিশ্চয়ই তার শিক্ষা তোমার আরো বেশি দূরে এগিয়ে যাবে তোমাকে। ভাই আমি যেটা হচ্ছে যে আপনার হ্যাঁ, শুনতে পাচ্ছেন ভাই? জি, না আমি আসলে সিফাতকে যে জায়গাটা বলছি, ওর একটা সিনেমা আমার কাছে পাঠাইছিল, পাঠানোর পর আমার যেটা মনে হচ্ছে যে আমরা প্রচুর মিউজিক ব্যবহার করি, মানে মিউজিক ব্যবহার করার প্রবণতা তৈরি হয়, বা ক্যামেরা শুধু মানে শুধু শুধু নাড়ানো ইয়ে করে, এই একটা তৈরি হয়েছে। তখন আমি ওকে বললাম যে আসলে মিউজিক কেন, মিউজিক তো জাস্ট মেকআপের মতো। আমি যদি মিউজিক ছাড়া শুধু আমি অ্যাম্বিয়েন্স বা আমি শুধু জাস্ট অভিনয় দিয়ে করতে পারি, তাহলে তো আমার মিউজিক দরকার নেই। আমি সেই জায়গাতে বললাম যে আমার অযথা মিউজিক ব্যবহার করার দরকার নেই। আমি সেই জায়গা থেকে এই পরামর্শটা দিয়েছিলাম, কারণ ওর কাজটা ভালো লাগছে আমার কাছে। আমার কাছে শুধু মনে হয়েছে যে এখানে যদি মিউজিক না থাকে, আমি ওকে বলছি তুমি মিউজিক ছাড়া একটা এটা করো তো, দেখো তো কি হয়। সেই জায়গা থেকে আসলে হয়তো সেই কথাই বলছে। এটা খুবই সত্যি কথা, আমাদের অধিকাংশ ছবি মার খেয়ে যায় মিউজিকের আধিক্য, মিউজিকের অতিরিক্ত, এবং মিউজিক ঠিক সবসময় উপযুক্ত মিউজিকও হয় না আর কি। হ্যাঁ, বরং কখনো লাউড হয়ে যায়, কখনো ওই সময় ওই রসটাকে বা ওই যে ভাবটাকে ঠিকঠাক এটা প্রকাশও করে না, উল্টো উল্টো মিনিং দিয়ে। কিছুদিন আগে আমি একটা ছবি দেখছিলাম, এখানে অবরোধ নামে, আমি একই কথা বলেছিলাম যে অবরোধ যেটা দিয়ে শুরু হয়েছে তার সঙ্গে যে মিউজিকটা যাচ্ছে, দুইটা একটা সংঘাত তৈরি হচ্ছিল আর কি। হ্যাঁ, সেইটাই তো। অনেক ধন্যবাদ। রুবাইয়াত কে আমি দেখতে পাচ্ছি, রুবাইয়াত কিছু বলবে? না আলম ভাই, ধন্যবাদ। আমার আসলে সেরকম কিছু বলার নেই, সবাই তো আলোচনা করেছেন। তবে আমার কাছে ভালোই লেগেছে। সত্যিকার ভাবে বলবো যে অনেকদিন পর মনে হলো যে ভালোই লাগলো আমার কাছে। একটা ব্যাপার হচ্ছে যে আসলে সাধারণ জীবন আচরণ, কেউ সাধারণ যে জীবন চর্চা, সেটাও যে খুব সিনেমেটিক না হয়েও যে একটা সিনেমা হতে পারে বা একটা ফিল্ম হতে পারে, আমার মনে হয়েছে যে এই ব্যাপারটা খুব সুন্দরভাবে
বোঝা যায় এই এই চলচ্চিত্রটি দেখবার পর। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার আসলে এই মুহূর্তে যেটা আমি আসলে ভাবছিলাম যে এই আলোচনাটির পর যে চলচ্চিত্রে আসলে সঙ্গীতের প্রয়োজনীয়তা কতটুকু বা মিউজিকের প্রয়োজনীয়তা কতটুকু। তো যুবরাজ ভাই বলছিলেন যে এটা হচ্ছে অনেকটা মেকআপের মতো। তো তার মানে কি আমরা বলতে চাইছি যে যে চলচ্চিত্রে যে সঙ্গীতের ব্যবহার এটা হচ্ছে আসলে একটা অগমেন্টেশন, কিন্তু এটা আসলেই অগমেন্টেশন? আমার মনে হয় আসলে আরেক দিন আরেকটা সময় লাগবে, আরেকটা সেশন লাগবে যেখানে আমরা 2-3 ঘন্টা ধরে এটা আলোচনা করতে পারবো যে কখন মিউজিক আসলে মানে চলচ্চিত্রেরই অংশ, কখন মিউজিককে আলাদাভাবে বোঝা যায় যে এটা চলচ্চিত্রের মিউজিক, এটা কি আসলে প্রয়োজনীয় অগমেন্টেশন অথবা এমপ্লিফায়ার, মানে এটা আসলে কি। তো আমি একেবারেই নালিফাই করে দিব না, আর হ্যাঁ মনে হয় যে কোথাও দরকার কোথাও দরকার না, সুবিধা হয়। হ্যাঁ রুবাইয়া, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি উত্থাপন করেছো এবং আমরা আজকেই তার একটা উত্তর আমরা নেব, কারণ আমরা খুব সৌভাগ্যবান আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন আলমগীর কবির। তিনি মূলত একজন মিউজিশিয়ান এবং মিউজিক নিয়ে তার নিষ্ঠা, তার সাধনা দীর্ঘদিনের, এবং মিউজিক বিষয়ে তার পড়াশোনা, চিন্তা, চর্চা অনেকটুকু। আমি মনে করি আলমগীর যদি কয়েকটা মিনিট এখানে ব্যয় করো মিউজিকের, চলচ্চিত্রের মিউজিকের সঠিক ব্যবহার সম্পর্কে তোমার অবস্থানটুকু, তোমার বক্তব্যটা যদি আমাদের সঙ্গে একটু ভাগ করে নাও। আলমগীর। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। আচ্ছা, সেই বিষয়ে আমি প্রথমে একটু করে বলছিলাম যে এই বিষয়ে যারা দিকপাল আছেন, যারা সঙ্গীত এবং চলচ্চিত্র দুইয়ে কাজ করছেন, এরকম অনেক অনেক বড় মানুষ আমরা চিনি ইতিহাস জুড়ে। তাদের দুটো সেকশন তো আছে। একদল বলছেন সঙ্গীতের ব্যবহার চলচ্চিত্রের জন্য এটি আতিশায্য মাত্র, এটি চলচ্চিত্রের মূল ভাষাকে, কারণ সঙ্গীত নিজে এত শক্তিশালী একটি মাধ্যম, নিঃসন্দেহে পৃথিবীর সর্বকালের সেরা শিল্প মাধ্যমের একটি এটি। এটি এটি এত শক্তিশালী যে অনেক সময় দেখা যায় চলচ্চিত্র সঙ্গীতের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। সেক্ষেত্রে একজন সিনেমা নির্মাতার উদ্দেশ্য কি থাকে? তার দর্শনটি প্রচারের, তার নাকি সঙ্গীতের কাঁধে, অনেকে বলতে চান যে সঙ্গীতের কাঁধে ভর দিয়ে কেন। আবার আবার যারা সঙ্গীতের পক্ষে আছেন তাদের যুক্তি ফেলনা নয়, তাদের কথা হচ্ছে সঙ্গীত একটা সাবটেক্সট হিসেবে কাজ করে। যদি সুপ্রয়োগ হয়, যদি সেখানে দর্শন থাকে, তাহলে সঙ্গীতকে সিনেমার একটা সাবটেক্সট হিসেবে সমান্তরাল জার্নিতে দুটো গল্প অনেক সময় অনেকেই ম্যানেজ করতে পারে। সাবটেক্সটের পরিবর্তে আমার মনে হয় সিনেমার ভাষারই আরেকটু উপকরণ বলা যেতে পারে, এটাও একটা সিনেমার ভাষা হিসেবেই কাজ করে আর কি। ক্যামেরা যখন কাজ করে আলো যেমন, ওইটাও একটা ভাষা হয়ে উঠতে পারে কখনো কখনো আর কি, সঠিকভাবে প্রযুক্ত হলে। আর শিল্পী যেহেতু আসলে বাধা ধরা সংজ্ঞা নেই, একটা সময় আমরা কি নির্বাক চলচ্চিত্র দেখিনি, রং ছাড়া দেখিনি, সেহেতু চলচ্চিত্র হয়েছে, হয়নি যে তা নয় না। তবে এটা সত্যি সত্যি কিন্তু মানে ঠিকঠাক মতো ভাবে ব্যবহার করতে পারলে সঙ্গীত কিন্তু ম্যাজিকও করতে পারে, এবং অনেক সময় এটা খুব দরকারও হয়ে পড়ে। আমরা সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর কথাই জানি, যেই কান্নাটা দুর্গা মারা যাওয়ার পরে যেই কান্নাটা উনি চাইছিলেন, কিছুতেই সেটা আসছিল না, হচ্ছিলেন, ওর পাচ্ছিলেন না ওই কান্না, তখন তো তিনি তার সানাই ব্যবহার করলেন, শুধু সানাই না তার সানাই ব্যবহার করলেন, এবং ওটা যেটা ওটা যেই মাত্রা দিয়েছিল, এটা কিন্তু সবাই এক বাক্যে স্বীকার করেছেন, ওটার ওই সময়কার যে মুডটাকে চমৎকার ভাবে ধরেছে। এরকম বড় বড় যারা গুণী শিল্পী আছেন, সত্যজিতের মিউজিকের একজন মাস্টার উনি আর কি। এরকম যারা এরকম কেউ যদি ব্যবহার করে, তাহলে অবশ্যই সেটা একটা নতুন ভাষা পায় এবং নতুন দোতনাও তৈরি করতে হবে। অবশ্যই মিউজিকের দরকার আছে চলচ্চিত্রে, কিন্তু নির্বিচারে না, যে দিতেই হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতেই থাকবে। আমাদের দেশে যা হয় অপ্রয়োজনে কোনো চিন্তা ভাবনা না করে, ওটাকে তুমি যেটা বলে একটা সাবটেক্সট বা আলাদা একটা ভাষা হিসেবে যদি ব্যবহার করা যায় সুপ্রযুক্ত ভাবে, তাহলে নিশ্চয়ই সেটা ইতিবাচক ভূমিকায় রাখে আর কি। তো এই বিষয়ে আমার ঘরেও একজন মিউজিশিয়ান আছেন আর কি, মাহিয়া আবরার, তিনি নিজেও গান করেন। আমি মাহিয়াকে কিছু বলবো, সে ছবিটা দেখেছে, ছবি সম্পর্কে বলবে, আর সঙ্গীত বিষয়ে যদি কিছু বলতে চায়, মাহিয়াকে আমি অনুরোধ করছি কিছু বলার জন্য। ধন্যবাদ। আমার কিন্তু খুব ভালো লেগেছে ছবিটা, আমি দুপুরবেলা বসে বসে দেখলাম। বিশেষ করে শেষ দৃশ্যটা আমি খুব অবাক হয়ে গেলাম, যে এটা তার প্রথম ছবিতে সে দৃশ্যের যেই অবতারণা সে করলো, খুব ভালো লেগেছে। ও যদি দেখাতো যে ছেলেটা বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে তার বৃদ্ধ বাবাকে দেখেছে, সেটাই খুব ক্লিশে, খুব টিপিক্যাল হয়ে যেত, কিন্তু আমরা ধরেই নিয়েছি যে সে যেহেতু বাড়ির দিকে যাচ্ছে,
মানে ওখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে অলরেডি, এবং সেখানেই মানে ভেতরে খুব কষ্টটা, তো সেই মুহূর্তেই কষ্টটা শুরু হয়েছে আর কি। প্রথম ছবি যদি এত ম্যাচিউর হয়, আমার মনে হয় ভবিষ্যতে ও অনেক ভালো করবে। ওর জন্য শুভকামনা রইল আমার। আমার অনেক অনেক ছোট হবে সে। ধন্যবাদ। না, সঙ্গীত বিষয়ে যদি কোনো মন্তব্য করতে। না, সঙ্গীত আমি খুব একটা অভাব বোধ করিনি এই ছবিতে, সঙ্গীতের অভাব বোধ করিনি। এটা ঠিক যে সঙ্গীত আসলে যদি ঠিকঠাক মতো যদি না করা হয় তাহলে কিন্তু ওটা কিন্তু একটা অত্যাচার হয়ে যায়। সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে, তাই না? শুধু শুধু খামাখা দেখা গেল কথাই শোনা যাচ্ছে না, পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক বেজেই যাচ্ছে মানে একটানা। এটা অনেক ছবিতে দেখেছি, একদম বিরক্তিকর এটা। মানে ওই জন্য সঙ্গীত, হ্যাঁ, যেমন সত্যজিৎ যেমন জলে জলে বৃষ্টির শব্দের সময় এক ধরনের সঙ্গীত ব্যবহার করেছে। তারপর মানে সেরকম মাস্টার না হলে তো আর সম্ভব না কারো পক্ষে আর কি। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের চ্যাট বক্সে রুবাইয়াত একটা সুন্দর মন্তব্য করেছেন যে এগ্রিড উইথ মাহিয়া আবরার, লাস্ট সিন ইজ ইনক্রেডিবল। আমি এটার পক্ষে আরেকটু জোরালো ভাষা বলতে চাই, আসলেই কিন্তু। এবং লাস্ট সিনটাতে শামীম একটা চলচ্চিত্র ভাষারও ব্যবহার করেছে, সেটাতে টপ অ্যাঙ্গেল শট নিয়েছে, উপর থেকে নিয়েছে শটটা, এবং দেখিয়েছে ধীরে ধীরে সম্রাট ধীরে ধীরে ছোট থেকে ছোট হয়ে যাচ্ছে। অর্থাৎ তার অস্তিত্বের মধ্যে যে একটা ক্ষরণ, অস্তিত্বের মধ্যে যে একটা ক্ষতি হয়ে গেল, তার অস্তিত্ব যে খণ্ডিত হয়ে গেল, সেটা খুব দেখেছে। এবং নীরবতার ভেতর দিয়ে কিন্তু সেই বেদনা এবং এই ট্র্যাজিক যে রসটা, বোধটা কিন্তু খুব চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছে। ফলে এগুলোতে বোঝা যায়, ছোট ছোট জিনিসগুলো দিয়ে বোঝা যায় যে যুবরাজ শামীমের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ভাবেই কিন্তু এক ধরনের একটা চলচ্চিত্র বোধ তৈরি হয়েছে। যে সঙ্গীতের কথা বলছে, ও ছবির ভিতরে দেখো সঙ্গীত হয়তো বা নাই, কিন্তু এগুলো কেন সঙ্গীত বলবো না? এই যে দা এবং ধার দিচ্ছে, যে একটা ধার দেওয়ার যন্ত্র বাঁচলো, সেটার ভিতর দিয়েও কিন্তু একটা শব্দ তৈরি হচ্ছে, এবং এটা একটা সাংগীতিক একটা মাত্রা যুক্ত করেছে। এবং সেটার ভিতর দিয়ে কিন্তু ওই পরিপার্শ্বের জীবনের ভিতর যে ক্ষরণ, পরিবেশের ভিতর যে কর্কশতা, রূঢ়তা, একটা খাঁখা দুপুর ভেঙে দিচ্ছে ওই শব্দটা, সেটাও কিন্তু সে ব্যবহার করেছে। ফাঁকে ফাঁকে কোথাও একটা কাক ডেকে উঠছে, কোথাও একটা পাখির শব্দ শোনা যাচ্ছে, এই শব্দগুলোকেও আমরা সঙ্গীত হিসেবে দেখতে পারি কিন্তু আর কি। সুতরাং সেদিক থেকে আমি মনে করি কোনো ঘাটতি ছিল না অবশ্যই, এবং সেই বোধগুলো শামীমের তৈরি হয়েছে। তো আমার 9টা বাজে, আমরা আরো দু একটা মন্তব্য কি পেতে পারি? বিশেষ করে ছবির কোনো সীমাবদ্ধতা বিষয়ে কি কারো কোনো নির্দিষ্ট কিছু বক্তব্য কি আছে বা প্রশ্ন? আবু ইহসান রাফি একজন যুক্ত হয়েছেন, যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে। আমার এমনিতে জানার ইচ্ছে, যুবরাজ এই ছবিটার নাম কেন পুতুল দিল? এটা তো ধরেই রাখতে পারছি বাচ্চাদের বা পুতুল খেলছে, সেটাই তো নিশ্চয়ই একমাত্র কারণ হতে পারে না। কোনো কি এর পেছনে কোনো সচেতন কোনো ভাবনা কি কাজ করেছে? জি, আমি সেটা হচ্ছে আমার কাছে যে ব্যাপারটা মনে হয়েছে যে আসলে মানুষ আসলে এই সোসাইটি বা আমরা যে পরিস্থিতি দেখি বা দেখি, আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই পরিস্থিতির মধ্যে প্রতিটা মানুষ একটা পুতুলের মতো। আসলে মানে আমি তাকে কোথায় রাখবো, এটা আমি আসলে মেইনলি বাচ্চাটাকে ফোকাস করছি যে ওকে প্রথম থেকে লেখাপড়া করতো না, করতো না, সেই সময় ও উৎসাহিত হয়ে দেখা যাচ্ছে যে আপনার লেখাপড়া আগ্রহী হয়েছে। মূলত এই জায়গা থেকে করা হয় যে আসলে আমরা পুতুলের মতো, বাচ্চাগুলো পুতুলের মতো, আমরা কিভাবে তৈরি করবো এটা আমাদের দায়। সেই জায়গা থেকে আসলে পুতুল দেয়া এবং ঘুরে ফিরে বারবার। কিন্তু আমার ব্যক্তিগতভাবে ধারণা যে নামকরণ করার সময় খুব ভেবে চিন্তে সুচিন্তিত ভাবে করা উচিত আর কি। একটা নামও কিন্তু একটা ছবিকে একটা অন্য মাত্রা দিতে পারে। এই ক্ষেত্রে বোধহয় পুতুলটা ঠিক সেই রকম তাকে কোনো আলাদা কোনো বৈশিষ্ট্যে মানে বৈশিষ্ট্যমণ্ডিত করে তুলেনি, বরং এটাকে হয়তো বা একটা ভুল ব্যাখ্যাও দিতে পারে, বোধহয় এটা ছোটদের ছবি, বোধহয় এটা বাচ্চাদের ছবি, এই জন্যই বোধহয় পুতুল রেখেছে। কিন্তু তা তো না, আসলে এটা কিন্তু একটা বিশ্ব মানবতারই ছবি আর কি। ফলে নামকরণটা নিয়ে আমার নিজের একটা খুঁতখুঁতা নিয়ে আছে, হয়তো অন্য কোনোটা নাম হতে পারতো। আরো একটা প্রশ্ন আমার আছে, হতে পারতো না, এটা এখন হতে পারতো। হ্যাঁ, আরো একটা প্রশ্ন আমার আছে যে স্কুলটা দেখিয়েছো, এটা আমার কাছে মনে হচ্ছে বারবার দেখানো হচ্ছে অনেক বেশি একই জিনিস, উপস্থিত তুমি কাজ করে আসো না, আবার নিয়ে এসো, ওই জায়গাটায় কিছুটা একঘেয়ে ক্লান্তি দিয়েছে। কিন্তু সেটা আমার বিষয় না, সেটা নিশ্চয়ই কেটে যাবে ধীরে ধীরে। আমার প্রশ্ন হচ্ছে এটা কোন স্কুল এটা? কারণ আমরা জানি বস্তির বাচ্চারা সাধারণত এনজিও গুলোর স্কুলে যায়, ব্র্যাক ট্রাক এই মেঝেতে বসে ছোটখাটো জায়গায় তারা কোনো মতে পড়াশোনা করে আসে। তো এটা কিন্তু রীতিমতো বেশ ভালো একটা স্কুল, ইউনিফর্ম পড়াটা আমি দেখছিলাম। এটা সম্পর্কে একটু বলো, আসলে সত্যিকার স্কুলেই ওরা যায় পড়ে কিনা সেটাই। হ্যাঁ, এটা হলো
এটা হলো আপনার আমি আমি মূলত যেটা হচ্ছে যে আমি আসলে একেবারে বস্তির জীবন দেখাইনি। এটা এটা নিম্ন মধ্যবিত্ত জীবন, নিম্নবিত্ত মানুষ, কিন্তু বস্তি কিন্তু একটা আলাদা বিষয়, একেবারে আলাদা বিষয়। এই মানুষ আমি মানে ধরেন আমি এই নিম্নবিত্ত পরিবেশের মধ্যেই বড় হওয়া মানুষ, কিন্তু আমি যখন বস্তিতে গেলাম তখন আমার ভিন্ন অভিজ্ঞতা হলো এবং আমার কাছে মনে হলো অন্য একটা দুনিয়াতে আসছে। যাক, ওই বিষয়টা আমি পরে কথা বলছি। যেটা হচ্ছে যে এই মানুষগুলো আপনার এটা এই যে স্কুলটা দেখানো হয়েছে সেটা হলো আপনার সরকারি একটা স্কুল, সরকারি স্কুল, এটার নাম হলো আপনার পাগার সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলটাতেই পড়ে মূলত সবাই। আর ব্র্যাকের কয়েকটি স্কুল আছে, তুই বাচ্চাটা মূলত ওই স্কুলই পড়তো। ওকে, না তাহলে তো কোনো অসুবিধাই নেই আর কি। আচ্ছা, আরেকটা বিষয় আছে, আমি যে আরেকটা বিষয় আমি ওই টিচারদেরকে, ওই টিচাররা স্বাভাবিকভাবে ওরা বাচ্চাদেরকে তুই করে এবং মারধর করে। আমি এটা দেখানোর চেষ্টা করছি কিন্তু ওনারা রাজি হয়নি আসলে। আচ্ছা আচ্ছা, না ওটা হলে একটু ভালো হতো আর কি, একটু রিয়েলিটিটা ছাওয়াটা পাওয়া যেত আর কি। ওরাও বেশ খুব সাজানো গোছানো ভাবে করেছে, বাট খারাপ হয়নি আর কি। হ্যাঁ ঠিক আছে, আর কেউ আছে এখানে, কেউ কিছু বলবে? হ্যাঁ, যে কোনো কেউ, আবু ইহসান বা আসনুন যে দেখছি আমরা, সেও যদি কিছু বলতে চাও বলতে পারো, আর তা না হলে আমি আচ্ছা, রুবায়েত একটা মন্তব্য করেছে, ইজ দ্যাট সামথিং অ্যাবাউট কন্টেম্পোরারি অডিয়েন্স উই বিকেম ইমপেশেন্স, ইট ইজ রিয়েলি এ বিট লেংদি। কোনটা আমি বুঝতে পারছি না, হুইচ ওয়ান, ওর প্রশ্নটা পুরোটা আসেনি। ইজ দ্যাট সামথিং অ্যাবাউট কন্টেম্পোরারি অডিয়েন্স, কোনটার কথা সে? রুবায়েত এটা ক্লিয়ার করবে? হ্যাঁ শিওর। আমি আসলে যেটা বলতে যাচ্ছিলাম যে আপনি বলছিলেন যে স্কুলের সিনগুলো হচ্ছে একটু রিপিটিটিভ ছিল, তো আমরা আসলে সিনেমাটা যখন ক্লাইম্যাক্সে পৌঁছাই সেটা হচ্ছে যে একেবারে লাস্ট মোমেন্টে গিয়ে, এটা কত হবে প্রায় আর 9-10 মিনিট ওখানে গিয়ে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি কি করছে। তো আমি যখন দেখছিলাম আমার তখন মনে হচ্ছিল যে হ্যাঁ এটা মানে কাহিনীটা আসলে ঘন ঘটা পাকা, মানে অনেকটা মনে হয় যেন বেশি সময় নিয়ে ফেলছে, এটা অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে। কিন্তু আমি আবার সেই সময় নিজেকে এটাও প্রশ্ন করছিলাম যে এটা কি আসলে আমাদের কন্টেম্পোরারি যারা দর্শক তাদের সমস্যা, মানে আমরা সবকিছু এখন এত বেশি ফাস্ট ডেভেলপিং জিনিসপত্র দেখতে পাই যে হ্যাঁ খুব তাড়াতাড়ি কাহিনী গড়ে উঠছে এবং খুব বেশি হচ্ছে যে ক্লাইম্যাক্স থাকছে, টুইস্ট থাকছে, এটার কারণে কি আমাদের একটা প্রবণতা তৈরি হয়েছে যে আমরা খুব তাড়াতাড়ি কিছু একটা দেখতে চাই, অথবা আসলেই হচ্ছে যে এই সিনেমাটা কিছুটা হচ্ছে যে আসলে দীর্ঘায়ন ছিল, কিছু বিষয় দীর্ঘায়িত ছিল। তো আমার এটা আসলে প্রশ্ন, আমি নিজেও ঠিক শিওর না, আমি নতুন চলচ্চিত্র দর্শক, কিন্তু আমিও বুঝবার চেষ্টা করছি কেমন হতে পারে আসলে ব্যাপারটা। তোমার ওই পয়েন্টটা ঠিক আছে, কেউ কেউ কিছুটা ইমপেশেন্স তো বটেই, আমার ফাস্ট পেস লাইফ এখন, হ্যাঁ আমরা সবাই খুব দ্রুত চাই, কিন্তু ধরো এখানে একটা শর্ট ফিল্ম, এটা এমনিতে ছবি দৈর্ঘ্য কম, এখানে প্রতিটা শট, প্রতিটা সিকোয়েন্স, প্রতিটা সংলাপে আমি মনে করি ভেবে চিন্তে সুচিন্তিত ভাবে প্রয়োগ হওয়া উচিত, অনেক মূল্যবান। তো এটা একজন শামীমকে অনেক কষ্ট করতে হয়েছে, যদি ওখানে কোনো একটা দুইটা রিপিটেশন বাদ দিয়ে যদি আরো একটা বাড়তি জিনিস দেওয়া যেতে পারতো হয়তো বা সেটা ছবিটা সমৃদ্ধ হতো। এটা জাস্ট আমার মূল্যায়ন আর কি। তবে কারো কারো কাছে এটা মনে হতেই পারে যে কিছু কিছু জায়গায় একই রকম এসছে, একই মানে বা রিপিটেশন এসছে বলতে। শামীম কিছু যদি বলতে চাও এখানে? না, এটা এটা আমারও মনে হয়েছে, আমি আজকে অনেকদিন পর দেখছি, আমার কাছে আজকে অনেক মানে আপনি যখন ফোন দিলাম যখন কথা হচ্ছিল দুপুরের দিকে, দুপুরের কিছুক্ষণ আগে, তখন অলরেডি আমি সিনেমাটা দেখতেছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, একসাথে আমার কাছে মানে ইয়ে লাগছে যে আসলে আমি খুব দেখতে, আমি এর আগে আমি কখনোই এই সম্রাটের প্রতি আমার এত মায়া হয় নাই, কারণ আমি তো আসলে নিজে ইয়ে করছি সেভাবে হয় নাই। আমি ছবি দেখতে গেলে যেটা হচ্ছে বারবার আমার সেই সিনটা আমি কিভাবে করছি এই জিনিসগুলো বারবার মনে পড়ছে, কিন্তু আজকে আমি দেখতে গিয়ে একেবারেই মানে চলচ্চিত্র দর্শক হিসেবে দেখতেছিলাম, দেখতে গিয়ে আমার সম্রাটের প্রতি ঠিক মায়া মনে হয়, খুবই মায়া লাগছে। এবং আমার ওই দৃশ্যটা যে আপা যেটা বললেন যে আপনার এই শেষ দৃশ্যটা আমার আসলে হাহাকার লাগছে, এবং আমি সেই জায়গা থেকে ইয়ে করছিলাম যে আমার কাছে ভালো লাগছে যে আসলে সেই সময় এত ভেবেচিন্তে তো করিনি, আমার কাছে এটা মনে হচ্ছে যে শেষ দৃশ্য চলে যেতেছে, ও আসলে একেবারে নিঃসঙ্গ এবং এখানে একটা হাহাকার ব্যাপার তৈরি হইতেছে, ওর হাহাকারটা আমি ফিল করতেছিলাম, সেই জায়গা থেকে বেরিয়ে নিয়েছি, একটা শূন্যতার মধ্যে সে মিলিয়ে যাচ্ছে। জি 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 জি, সেই ফিলটা আমি এখন পাইছি, এর আগে কিন্তু ইয়ে হয়নি। আর দ্বিতীয়ত এটা ঠিক যে আমার কাছেও ঠিক তাই মনে হয়েছে যে আমি শুরুতে তাই বলছি যে স্ক্রিপ্টের দুর্বলতা আমি এখন অনুভব করি, যে একই দৃশ্য বারবার রিপিট হয়েছে, বা সিনেমাটা আরেকটু ছোট হইতে পারতো, বা আমি আরেক স্কুলের জায়গাটা আর অন্যভাবে দেখাতে পারতাম, কিন্তু এটা ঠিক যে কয়েকটা দৃশ্য আমার নিজের কাছে মনে হচ্ছে রিপিট হয়ে গেছে। তবে একটা বড় হাততালি, বড় প্রশংসা যুবরাজকে দিতে হবে, কারণ আমি আমাদের দেশের অনেক প্রতিষ্ঠিত চলচ্চিত্রকারদের ছবিতেও দেখি তারা যে আউটডোর সিন গুলা করে, ক্রাউড সিন গুলা যে করে আর কি, হ্যাঁ এত সাজানো মনে হয়, এত কৃত্রিম মনে হয়, এত আড়ষ্ট মনে হয়, কিন্তু যুবরাজের প্রথম ছবিতে তো আমাদের সেটা মনে হয়নি।
খুব অবলীলায়, খুব সাধারণ, খুব স্বাভাবিকভাবে উঠে এসছে। তো এটা নিয়ে সেট করে করতে গেলেই, ওই ধরনের চরিত্র অভিনেতা নিয়ে করতে গেলেই কিন্তু এটা মার খেয়ে যেত আর কি। বলে এটা তোমার কাছে আরো অনেকে শিক্ষণীয় আছে, অনেক বড় বড় পরিচালকরা আমাদের দেশের কথা বলছি, তাদের মধ্যে একটা শিক্ষণীয় আছে আর কি, যে কিভাবে জীবন ঘনিষ্ঠ করে তুলতে হয় আর কি। তো আমার বক্তব্য এখানেই শেষ। আবু ইহসান রাফি কি কিছু বলতে চায়? রাফির কথা কিছু শুনবো আমরা, আর তা না হলে আমরা আস্তে আস্তে আসর গোটাই। আমি এবার অনুরোধ করবো আলমগীর বা তানিম, তোমাদের কারো কিছু বলার আছে আর এই আলোচনার পরিপ্রেক্ষিতে? আচ্ছা, না থাকলে আমি শামীমকে বলবো এখন, তুমি তোমার আদিম ছবিটা নিয়ে, এই যে তুমি যেটা পূর্ণদৈর্ঘ্য ছবি একটা গণ অর্থায়নে করছো, এই গণ অর্থায়নের ব্যাপারটা একটু বলো, এবং তোমার যে অ্যাপিলটা আছে, আবেদনটা আছে, আজকে এই মঞ্চ থেকে তোমার সেই আবেদনটা একটু করে যাও আর কি। আমার মনে হয় সেটা আমাদের সবার শোনা দরকার আছে। ইয়েতে যেটা প্রথমত যে জায়গাটা আসলে ইয়ে করা দরকার, আমি একটু পিছন থেকে শুরু করি আসলে। খুব বেশি সময় নিও না, আমরা সময় খুব বেশি না, খুব বেশি সময় নিও না। হ্যাঁ, জি। না, আমি আসলে পেছনে বলতে সিনেমাটা ইয়ে থেকে আসলে কেন আমি বস্তিতে ছিলাম, এই জায়গা থেকে কথা বলতে চাচ্ছিলাম আসলে। সেই জায়গা থেকে যেটা হচ্ছে যে আমি ম্যাক্সিমাম সময় আমি রেল লাইন আমার প্রিয় একটা জায়গা, এবং টঙ্গী জংশন আমার খুব পছন্দের জায়গা। আমি এখানে সবসময় যাইতাম এবং আমি মানুষকে দেখতাম স্টেশনে বসে। তখন আমার কাছে মনে হচ্ছিল যে এই মানুষগুলোর একটা গল্প বলা যায়, এই মানুষগুলোর গল্প। এখন একটা গল্প, তাদের সাথে কথা বলতে বলতে একটা গল্প মাথায় বিভিন্ন রকম গল্প কাজ করে আসলে। সেই জায়গা থেকে কি হয়েছে, আমার কাছে মনে হলো যে সেই সময়টা আমি আপনার সিটি অফ গড নামে একটা সিনেমা দেখছি। সিটি অফ গড দেখার পর, এবং তখন ব্যাকগ্রাউন্ড ইয়ে জানার পর বোধহয় ফার্নান্দেজ বানিয়েছে, ব্রাজিলের ছবি এটা আর কি, এটা ব্রাজিলের ছবি। জি, ব্রাজিলের বোধহয়, জি আমি ফার্নান্দেজ বোধহয়, জি নির্মাতার নাম বোধহয়, আমি কনফিউজড। ওনার একটা সাক্ষাৎকার আমি করেছিলাম, আমি সেখান থেকে জানি যে উনি আপনার বস্তিতে ছিলেন, মানে ওই লোকেশনে ছিলেন, উনি বেশ অনেকদিন ছিলেন ওইখানে, তারপর ওইখানে ইয়ে করছে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি মানুষগুলোর সাথে গল্প বলবো, একটা গল্পের লাইনার দাঁড় করানোর পর আমার কাছে মনে হলো যে আমি মানুষগুলোর সাথে আমার থাকা উচিত বা মানুষের সাথে মেশা উচিত। তখনও থাকার পরিকল্পনা নেই, আমি মিশতেছিলাম। এবং তাৎক্ষণিক সময় আমি কি করলাম, আপনার এই ছবির আর্টিস্ট গুলো আমি ম্যানেজ করলাম। মানে আর্টিস্ট বলতে তারা সবাই ততদিন আমার থিয়েটার আর্টিস্ট অনেকের সাথে পরিচয় হয়েছে, তাদের সাথে পরিচয় হয়েছে তারা, এবং তারা ছবিতে অভিনয় করার আগ্রহ প্রকাশ করছে। কিন্তু একটা সময় আমি যখন তাদের সাথে মিশতে শুরু করলাম এবং পার্মানেন্ট একটা রুমও পেয়ে গেলাম, আমার সেই সময় মনে হলো যে আসলে আমার যদি আমার ইয়ে করতে হয়, যে হয় আমার সব থিয়েটার আর্টিস্ট নিয়ে আমার বস্তিতে থাকতে হবে, কিংবা বস্তির লোকজন দিয়ে অভিনয় করাতে হবে। সেই জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিই যে বস্তির লোকজন দিয়ে অভিনয় করাবো। এবং যেটা হচ্ছে যে প্রথম দিকে আমি শেয়ার বিক্রি করব, গণ অর্থায়নবী হবে। আর আরেকটা কথা বলে রাখি, আমি আসলে সেই অর্থে নিজেকে স্বাধীন চলচ্চিত্রকার কখনো ভাবিও না। মূলত যে আমি আমার যে গল্পটা যেভাবে বলতে ইচ্ছে হচ্ছে আমি বলতেছি, এবং আমার সাথে সাথে প্রডিউসার নেই, এবং টাকা পয়সা নেই, আমি আসলে কোনো কিছুর জন্য থামবো না। আর আমার আদিমে বেশ কিছু দৃশ্য হয়তো বা সেন্সরের সমস্যা হবে, বা প্রচন্ড স্ল্যাং ইউজ করা হয়েছে, সমস্যা হবে, কিন্তু আমি একেবারে দৃঢ় প্রতিজ্ঞ যে আমি কোনো দৃশ্য, কোনো সংলাপ, একটা সংলাপ আমি টু শব্দ বা একটা শব্দ আমি সিন ইয়ে করবো না। কারণ আমি বিশ্বাস করি প্রথম নির্মাতাই হলো একমাত্র সেন্সরশিপের অধিকার রাখে, আর কেউ রাখে না। আমি এটা বিশ্বাস করি আসলে। সেই জায়গাতে আমি সেভাবে কাজ করি। এখন এটা হচ্ছে যখন আমি তারপর আমি আপনার ওই তখন আমি বস্তির লোক যে শুরুর জায়গাটা যেটা হচ্ছে, তখন আমি চিন্তা করলাম যে যদি আমার ছবিটা 20,000 টাকা, যদি আমি 20,000 টাকা হাতে পাই, তাহলে একটা ক্যামেরা নিয়ে আমি শুট শুরু করবো। আমি প্ল্যান ছিল এরকম। এবং আমি একজনকে এই জিনিসটা শেয়ার করি, সেগুলো আপনার নেদারল্যান্ডের একজন নির্মাতা, সে বাংলাদেশে যখন আসছিল, তার সাথে আমার বেশ ভালো পরিচয় ছিল বা সম্পর্ক ছিল, ক্লেমেন্টাইন এডারভিন, সে আমার বাসায় আসছিলেন। কথা বলতে তাকে বলার পর সে আমাকে 200 ইউরো দিয়ে গেছেন। সেই 200 ইউরো নিয়ে আমি তখন আপনার এই ইয়ে শুরু করি, থাকা শুরু করি, ইয়ে করি। কিন্তু আমি যখন থাকতে শুরু করলাম, তখন আমি দেখলাম যেহেতু রুম ভাড়া 2,000 টাকা করে ছিল, এবং আমার কাছে মনে হলো যে আমার আরো কিছু টাকা লাগবে। তখন আমি কি করলাম, মানুষের কাছে টাকা ধার করার চিন্তা করলাম। তখন জামান ভাই আমাকে পরামর্শ দিল যে তুমি শেয়ার বিক্রি করো। এই তখন আমি আপনার সিনেমার 5,000 টাকা, প্রথম ভাবলাম 10,000 টাকা, ভালো না 10,000 টাকা বেশি হয়ে যায়। তারপর আমরা 5,000 টাকা করে শেয়ার বিক্রি শুরু করলাম, ফেসবুকে বললাম। আমি আসলে কখনোই ভাবি নাই যে মানুষ, আমি তো আসলে একেবারে কেউ না, এখনো কেউ না, সেই জায়গা থেকে মানুষ আমার আহ্বানে সাড়া দিবে, এটা আমি ভাবতে পারিনি।
অনেক মানুষ যাদেরকে আমি একদমই চিনি না, তারা আপনার আমার ছবিতে আসছে এবং তার শেয়ার বিক্রি করার কথা বলার মানে তখন যে 5,000 টাকা করে শেয়ার বিক্রি করে চিন্তা করলাম। এবং এটা কেন হয়েছে, যখন আমি দেখলাম যে আমি বস্তি মানুষের সাথে থাকা শুরু করলাম, আমার কাছে আমি ভাবলাম যে 1 মাস থাকলে হবে, কিন্তু দেখলাম যে না, আমার আরো থাকতে হবে। আমি প্রায় 7 মাস ছিলাম এখানে। মানে আমি এই যে সময় থাকা খাওয়ার খরচ বা যেহেতু চাকরি ততদিন আমি চাকরি ছেড়ে দিয়েছি, চাকরি করতাম একটা সময়। যাই হোক, পরে যেটা হচ্ছে যে তখন এবং যারা অভিনয় করবে তাদেরকে তো কিছু দিতে হবে, না দিলে তো তারা অভিনয় করবে না, কারণ তারা কেউ না কাজ করে, কেউ না কেউ কাজ করে আর কি। এই জায়গা থেকে ই করলাম। তখন আমি একটা চিন্তা করলাম যে আমার প্রোডাকশন কস্ট 3 লাখ টাকা হবে, আমি একটা নির্ধারণ করলাম এবং সেইভাবে আমি টাকা করতে শুরু, মানুষদেরকে বলতে শুরু করলাম যে আমার সিনেমা শেয়ার নেন, আমার সিনেমা ফেসবুকে বলতে শুরু করলাম, করলাম। এবং বারবার এমন হয়েছে যে ছবিটা হয়েছে এমন যে যখন আমি শুটিং করবো তখন দেখা যাচ্ছে যে আমার একটা শেয়ার বিক্রি করছি, আমি 1 দিন বা 2 দিন সর্বোচ্চ শুটিং করলাম, তারপর শুটিং করার টাকা নাই, আবার বসে রয়েছে, শেয়ার বিক্রি করার অপেক্ষায় আছি। এইভাবে অনেক দীর্ঘ সময় কাজটা শেষ হয় আর কি। যে শুটিং ছিল 29 দিনের, কিন্তু 29 দিন আমাদের শুটিং করতে প্রায় 3 মাসের মতো লেগে গেছে আর কি, প্রায় 3 মাসের মতো লেগে গেছে, বা 3 মাসের বেশি হবে 29 দিন শুটিং করতে, বা পরবর্তীতে আবার 2 দিন করছে, মোট 31 দিন শুটিং হয়েছে। যাই হোক, পরে যেটা হচ্ছে যে এইভাবে করি। এই শেয়ার বিক্রির ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে মানে আমার ব্যক্তিগত কিছু ইমোশনের একটা ঘটনা বলি। আসলে মানুষ যদি চিন্তার জায়গায় ঠিক থাকে এবং সে যদি খুব গভীরভাবে কিছু চায়, আসলে সবকিছু সম্ভব। এবং আর আমি আমার পুতুল দেখলেন বা আদিম দেখলেন, আমি ব্যক্তিগতভাবে নিজেকে, আমি টুকটাক বই পড়ি, আমি সেই এত অনেক বই পড়ি, অনেক জানাশোনা তা কিন্তু না। আমি যে কাজটা করি খুব প্যাশনেটলি করি, খুব ভালোবাসা করি। আমার কোনো একটা কাজের প্রতি আমি শর্ট চিন্তা করি। যদি এই দৃশ্যটা আমার কাছে ভালো না লাগে, এই শর্টটা যদি আমার কাছে মানে আমার ভালোবাসা অনুভব না করি, আমার ক্যারেক্টারের সাথে যদি আমি কানেকশন অনুভব না করি, তাহলে আমি করি না। আমি এই কাজটা করতে, আমি ভালোবাসা ফিল করার চেষ্টা করি, সেই জায়গাটা আমি করার চেষ্টা করি। আর মানে আমি আমার জায়গা থেকে আমি একটা চিন্তা করি যে নিজের কাছে নিজে ক্লিয়ার থেকে আসলে যে এই দৃশ্যটা আমি কেন করব বা করবো, এটা করলে আমার, এই ছবিটা করলে আমার এই হবে সেই হবে, এত এইসব ভাবি আমি আসলে ভাবি না। সেই জায়গা থেকে আমি চিন্তা করি যে মানে মোর চিন্তা করি যে আমি আমার ভালোবাসার অনুভব করি কিনা কাজের প্রতি বা এই সিনটার প্রতি, এই জায়গাগুলো এভাবে কাজ করি। যাই হোক, এখন যেটা দেখা যাচ্ছে যে একটা সময় আমার সিনেমা মানে কাজ করতে করতে একেবারে টাকা শেষ, কেউ শেয়ার নিচ্ছে না, করছে না, একদম ধরে নিছে আমার সিনেমা হবে না। মানে সেদিন রাতে আমি আসলে মানে বাচ্চাদের মধ্যে শামীম, কি আমাদেরকে শুনতে পাচ্ছ? শামীমের ইন্টারনেটের কি সমস্যা? শামীম একদম ফ্রিজ হয়ে গেছে। যাই হোক, আমি শামীমের হয়ে বলি যে তার ছবি শুটিং হয়ে গেছে, পোস্ট প্রোডাকশন যেটাকে বলে তারও অনেকটুকু হয়ে গেছে, এখন একবার শেষ পর্যায়ে এসে সে আটকে গেছে, কিছু তার কাজ বাকি রয়েছে। এই সময় যদি আমরা কেউ এগিয়ে আসি, আপনারা কেউ যদি আগ্রহী হন এই ছবিতে শেয়ার কিনতে, এবং কোনো কথা নেই, যে কোনো জিনিস, যে আজকে আমার ছবিটা দেখলাম পুতুলটা, এই দেখা বাবদও আমরা কিছু একটা তাকে সহযোগিতা করতে পারি, আর্থিক সহযোগিতা। আমরা বিস্তারের পক্ষ থেকে তাকে কিছু সহযোগিতা দেব বলে আমি আজকে এখানেই ঘোষণা করছি, এবং ইতিমধ্যে আমি তাকে ইঙ্গিত দিয়েছি আমরা বিস্তারের পক্ষ থেকে আমরা তার পাশে দাঁড়াবো। আর আপনারাও যদি কেউ তার সাহায্যে এগিয়ে আসতে চান, আসতে পারেন। তো আমার মনে হয় আমরা আর বেশি অপেক্ষা করব না। শামীম হয়তো একেবারেই ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এবং এর সঙ্গে দেখলাম আরো বেশ কয়েকজনও দেখলাম না। আচ্ছা, শামীম আবার ফিরে আসছে একে। হ্যাঁ, শামীম, আমি একটু বলি। আচ্ছা শামীম, তুমি একটু দ্রুত সংক্ষেপে বলে তুমি তোমার অ্যাপিলটা করে, শেষ আবেদনটা করে একটু শেষ করে দাও। হ্যাঁ, তোমার এই মাইক্রোফোনটা আনমিউট করো, মাইক্রোফোন। ও জি 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 জি। আচ্ছা, যাই হোক, এখন বিষয়টা হলো যে আসলে এটা অন্য কথা বলবো না, কোথায় চলে যায় আসলে। আজকে মানে কেউ তো কখনো আমার কথা শুনে না, এখন আজকে কেউ শুনতেছে, এটা শুনে মনে হচ্ছে সব কথা বলে দিতে। না, সেটা ঠিক আছে, কিন্তু ইন্টারনেট সমস্যা করছে তো, কখন আবার আউট হয়ে যাও পুরোপুরি একদম আর কি। হ্যাঁ, একবার তো বেরিয়ে গেছে। হ্যাঁ না সিনেমাটা আসলে আমি আদিম সিনেমাটা 5,000 টাকা করে শেয়ার বিক্রি করে আমি সিনেমাটা শুরু করছি। এই পর্যন্ত আমি 6 লাখের উপরে শেয়ার বিক্রি করছি।
কারণ আমার 3 লাখ টাকা ছিল, আপনার পোস্টের কাজ ছিল, বাজেট ছিল, কিন্তু আমি সেটা ওভার করছি। কারণ হলো যে আমার সময়, যেই সময় চিন্তা করছি তার চেয়ে বেশি সময় চলে গেছে, 7 মাস সময় চলে গেছিল। তারপর আবার শুটিং এর বাড়তি সময় ছিল 2 মাস, এবার সবকিছু মিলে 2 মাস 3 মাস ছিল, সবকিছু মিলে আমার প্রায় 10 মাসের মতো সময় লাগছে। সেই জায়গা থেকে আমার বাজেট হয়েছে। যাই এখন পোস্টের কাজ চলছে। পোস্টের কাজ বলতে এডিটটা আমি নিজেই করছি, সাউন্ড এবং কালারের কাজ করছে সুজন মাহমুদ। সাউন্ডের কাজ প্রায় 50% মতো শেষ। এখনো আবার মানুষের কাছ থেকে আমি শেয়ার বিক্রির আহ্বান করছি আসলে। কারণ এর মাঝে আমি প্রডিউসার খুঁজতেছিলাম, কয়েকজন প্রডিউসারের সাথে কথাও হয়েছে, কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে যে তারা আমার মানে আমি চাইছিলাম যে হয় কো প্রডিউসার হোক অথবা শেয়ার, কিন্তু তারা পুরো সিনেমাটাই চায়। এবং পুরো সিনেমাটা দেওয়ার একটা ঝামেলা তো আছে আমি জানি, সেটা হচ্ছে যে হয়তো কোনো ওনারা সিনেমাটা নেওয়ার পর কিছু দৃশ্য বাদ দিতে চাইবে, স্বাভাবিকভাবে তারা চাইবে যে সেন্সরে যাক, বাংলাদেশ মানুষ দেখুক, এই দৃশ্যগুলো বাদ হোক বা এই ডায়লগুলো বাদ হোক, কিন্তু আমি তো এটা চাই না। মানে সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে আমি যেতে চাই না আসলে। তোমার এখন আনুমানিক কত টাকা দরকার বাকি রয়েছে? আনুমানিক বলতে এখন আপনার 80 থেকে 1 লাখ টাকার মতো দরকার। আচ্ছা, 1 লাখ, তার মানে আর 20টা শেয়ার তুমি বিক্রি করতে পারলেই টাকাটা তোমার উঠে আসবে, তাই তো? 20টা শেয়ার, 20টা। তো শেয়ার বিক্রি বলতে কি বোঝাচ্ছে? যে একজন শেয়ার কিনবে সে কি এখান থেকে কিছু তার বিনিময়ে পাওয়ার কিছু সম্ভাবনা আছে? কিভাবে সেটা কিভাবে? এটা হলো যে আপনার সিনেমা রিলিজের পর এটা আপনার ইয়ের উপর নির্ভর করবে, লাভের উপর নির্ভর করবে। যে এটা তো কোনো কারণ লাভজনক নাও হতে পারে, এটা লাভজনক তো নাও হতে পারে। 5,000 টাকা বিনিময়ে সে 500 টাকা পেতে পারে, 5,000 টাকা বিনিময়ে তার বেশি পেতে পারে, কিন্তু আমি দৃঢ় প্রতিজ্ঞ যে আমি সবাইকে আপনার ফেরত দেব। আমার মনে হয় এটার সঙ্গে আরো কিছু সুবিধা যোগ করা যায়, ওদের নাম দেওয়া, ওদের প্রিমিয়ার ইনভাইটেশন এবং পাঠানো, আরো কতগুলো জিনিস, আরো এটা স্বীকৃতি, সবসময় স্ক্রিনে নাম দেওয়া। আমার মনে হয় এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে, কারণ এই ছবি যে লাভজনক হবেই, কবে যে তাদের হাতে টাকা তুলে দিতে পারবে, দিলেও যে অনেকেই টাকা নেবে তারও কোনো নিশ্চয়তা নাই আর কি, কেউ কেউ এমনিতেই দিবে আর কি। ওইটাও মাথায় রেখে একটা কিছু ভাবতে পারো আর কি। তো আমি সেই জন্য তুমি যেমন ছিলে না মাঝখানে, আমি বলে দিয়েছি যে সবাই কেউ যদি আগ্রহী হয় তুমি চাইলে তোমার নম্বর বা বিকাশ নম্বরও এখানে দিয়ে দিতে পারো চ্যাট বক্সে। আমরা বিস্তার থেকে আমাদের পক্ষ থেকে আমরা তোমার সঙ্গে যুক্ত থাকবো, কিছু একটা আমরা তোমার পাশে দাঁড়াবো। আর আমি এটা শুনে নিলাম, আমার পরিচিত মহলেও আমি এটা বলার চেষ্টা করব আর কি। আলমগীর আছে এখানে, আলমগীরও খুবই ওয়েল কানেক্টেড, নাসিরুদ্দিন ইসুফাই বাচ্চুর সঙ্গে তার যোগাযোগ আছে, সেও আমার মনে হয় এটা দ্বারা সে একটা তাগিদ বোধ করবে, তাড়না বোধ করবে আর কি। আর আলমগীর তোমার সম্পর্কে একটা বার্তা পাঠিয়েছে শাহরিয়ার পারভেজ, আমাদের চেয়ে ভক্ত, সে দেখছে এটা পুরোটাই দেখছে এবং যে সে খুবই তোমাকে দেখতে পেয়ে আপ্লুত এবং বলছে নায়ক সাহেব কবে নাগাদ চট্টগ্রামে আসবেন আর কি। সেটা সে জানতে চেয়েছে, অর্থাৎ সবাই তোমার অভাব বোধ করছে, তাড়াতাড়ি ফিরে আসে চট্টগ্রামে। তো আমরা অনুষ্ঠানে ইতি টানবো এখানে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি সবশেষে একেবারে শেষ শামীমের কাছ থেকেই একেবারে উপসংহার বক্তব্যটা দিয়েই আমরা আজকে অনুষ্ঠানে শেষ করবো আর কি। না আসলে আমি বিশ্বাস সিনে ক্লাবকে ধন্যবাদ দেবো শুরুতেই। আমি তো এইভাবে কথা বলতে অভ্যস্ত না, কেউ এইভাবে কখনো আমার সিনেমা নিয়ে কখনো কোথাও কারোর সাথে কথা বলিনি, এবারই প্রথম। এবং বিশ্বাস সিনে ক্লাব এই সুযোগটা আমাকে করে দিচ্ছেন, তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ। স্পেশালি আমি আলম ভাইকে ধন্যবাদ দেবো যে আমার সিনেমাটা নিয়ে, এবং আমি আসলে একটা সময় তো ভুলেই গিয়েছিলাম যে পুতুল নামে একটা সিনেমা করছি। লাখভেলকি প্রথম আমাকে বললো যে আপনার কোনো শর্ট ফিল্ম থাকলে আপনি দেখান, সেভাবে টাকা হইতে পারে, মানুষ দেখে অনুষ্ঠান দেখ। সেই জায়গা থেকে পুতুল নিয়ে যে আবার কথা হবে বা আবার কথা বলে, কেউ কখনো কথা বলেও নাই। আমি বাংলাদেশের যে কোনো ফেস্টিভ্যাল শিশু একাডেমিতে কাকতালীয়ভাবে দেখানো হয়েছে। আমি মুভি আনা, আমি রেইনবো বা আপনার এই শর্ট ফিল্ম ফোরাম প্রত্যেকটা ফেস্টিভ্যালে পাঠাইছি, কিন্তু তারা কেউ সিনেমাটা দেখায়নি এবং আমার কাছে মনে হচ্ছে সিনেমাটা আসলেই হয় নাই। আচ্ছা, এটা দুর্ভাগ্যের বিষয়, ওরা বুঝতে পারে নাই, ওরা আমার আশেপাশে গতানুগতিক মানদণ্ডে বিচার করেছে আর কি, সেটা হতে পারে আর কি। যাই হোক, একদম শেষ মুহূর্তে একটা মন্তব্য এসছে, ইমন করেছে যে আপনার শেষ চলচ্চিত্র সম্পর্কে কিছু শুনতে চাচ্ছি, যেটা করোনার প্যান্ডেমিক সিচুয়েশনে তৈরি হয়েছিল যুবরাজ শামীম ভাই। আমরা সেই বিষয়ে আজকে আর যাবো না, শুধু একটা তথ্য জানিয়ে রাখি যে এই করোনার ভিতরেও, এই প্যান্ডেমিকের ভিতরেও কিন্তু শামীম তার কাজ থামিয়ে নেই, সে আরেকটা কাজ ধরেছে এবং সেটার কাজও সে
করে যাচ্ছে আর কি, ওটার নাম হাজত বা প্রিজন নাম দিয়ে সে কাজ করে যাচ্ছে। অর্থাৎ সে একেবারে আসক্ত হয়ে গেছে চলচ্চিত্রের প্রতি, কোনো কিছু তাকে দবিয়ে রাখতে পারছে না। এবং আমরা সেটাই প্রার্থনা করছি, কোনো অসহযোগিতা, কোনো প্রতিবন্ধকতাই যেন শামীমের এই অগ্রযাত্রাকে ব্যাহত না করতে পারে। আমরা তোমার পাশে আছি, সঙ্গে আছি, তোমার জন্য রইল আমাদের অনেক অনেক শুভকামনা। শুভরাত্রি, ভালো থাকবেন। আবার দেখা হবে আগামী শনিবারে, সেদিন আমাদের বাহাস পর্ব, এবং আমরা সেদিন সম্ভবত নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু ভাইকে এখানে পাবো। তিনি তার চলচ্চিত্র জীবনের অভিজ্ঞতা, তার যাত্রা বর্ণনা করবেন আর কি সেদিন, আগামী শনিবার 17 তারিখ। ততদিন ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আরেক প্রস্তুত ধন্যবাদ।